শেয়ার অপশনটা কই? শেয়ার করে সম্মানিত দিতাম। শ্রোতা মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও স্বাগতম। মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত নিয়মিত অনলাইন ফেসবুক লাইভ আড্ডা অনুভবের সন্ধ্যার আজকের পর্বে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। দীর্ঘদিন বিরতির পর আবারও এই নতুন উদ্যমে আপনাদের এই প্রিয় আয়োজন শুরু হয়েছে। প্রতি শনিবার আমরা সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের 4 জন গুণী অতিথিকে আমন্ত্রণ জানাই। কবিতা, গান, আবৃত্তি, সাহিত্য চর্চা, সৃজনশীল ভাবনা এবং শিল্প সংস্কৃতির নানা বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা ও পরিবেশনার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেওয়ার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানে উপস্থাপনা রয়েছে আমি সারোয়ার মাহিন এবং আমার সঙ্গে আরেকজন যদিও উপস্থিত হয়নি, থাকবেন উর্মি হোমরাই, মাটিসু সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক। আমি আজকে আজকে আমাদের সাথে 4 জন অতিথি থাকবেন, যদিও 2 জন জয়েন করেননি, জয়েন হবেন। শুরুতে পরিচয় করে দিচ্ছে মোহাম্মদ ফখরুল ইসলাম, কবি, গীতিকার ও সংগঠক, আমার খুবই প্রিয় একজন মানুষ, প্রবীণ মানুষ, যিনি শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন। শিশুদের নিয়ে একটা ফাউন্ডেশন আছে, ওনার একটা সংগঠন আছে, নিয়মিত কাজ করে যাচ্ছেন। কারণ আমরা জানি শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের দ্বারাই এই দেশ এগিয়ে যাবে, এই জাতি এগিয়ে যাবে। এই শিশুদের নিয়ে ওনার কাজ। সম্মানিত অতিথিদের আজকে যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরেকজন আছেন আমাদের খুবই প্রিয় একজন মানুষ, কবি, গীতিকার এবং বাচিক শিল্পী এবং পুঁথি শিল্পী। আরেকটা জিনিস না বললেই নয়, মানে পিঠা শিল্পী বলে থাকি আমি এই কারণে, কারণ এত মজার এত সুন্দর পিঠা বানায়, অসাধারণ। মুক্তা পারভিন আপু আজকে আপনার কাছ থেকে ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় একজন মানুষ, আমার পরম শ্রদ্ধেয় মানুষ। আজকে আপনার কাছ থেকে গান শুনবো, পুঁথি শুনবো এবং আপনার কাছ থেকে আবৃত্তি শুনবো। মুক্তা পারভিন আপুর অনেকগুলো গান গেয়েছি এবং আমি অনেক গীতিকারের গান করেছি এ যাবৎ। আমার মৌলিক গান আছে প্রায় 3650টার উপরে। এর মধ্যে মুক্তা পারভিন আপুর গানগুলো চমৎকার, অসাধারণ। প্রত্যেকটা গানে গিয়েছি, কোনো বিরক্তির ভাব আসে নাই, এত ভালো লেগেছে যেন আমি নতুন করে প্রাণ ফিরে পাচ্ছি। অসাধারণ। আমি আমাদের অন্যান্য অতিথিবৃন্দ এসে সংযুক্ত হবে। শুরুতেই শুরুতেই আমি চলে যাব মুক্তা পারভিন আপুর কাছে। আপনার পরিচয় আমি বলেছি, তবু আপনি নিজের মুখে আরো 2-4টে কথা বলবেন এবং একটি পরিবেশনা আপনার কাছ থেকে আশা করছি। সুন্দর একটা পরিবেশনা, হোক কবিতা, হোক গান বা পুঁথি, যে কোনো একটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মুক্তা পারভিন। আমি গান লিখি, গানের সুর করি, কবিতা লিখি, পুঁথি লিখি। মাহিন ভাই আমার অনেকগুলো গান গেয়েছেন। উনি চমৎকার একজন মানুষ এবং চমৎকার একজন শিল্পী। আসলে উনি একটু বাড়িয়েই বলেন। যাই হোক, তবে মাটির সুরের সাথে আমি সংযুক্ত আছি এবং থাকবো ইনশাল্লাহ। মাটির সুরের প্রোগ্রামগুলো আমার সবগুলোই ভালো লাগে, তার জন্য আমি এখানে যুক্ত আছি। যারা আজকে প্রোগ্রামগুলো দেখছেন এবং শুনছেন, সবার জন্য শুভকামনা। তো আমি আমার একটি নিজের কবিতা দিয়ে আমি শুরু করছি। আমার এই কবিতাটা হচ্ছে আঞ্চলিক ভাষায়। কবিতার নাম কার কাছে যান। এটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ থেকে নেয়া। এমন তো কথা ছিল না, সেখান থেকে এটা 2024 সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়। বিচারের লাগি আমি কার কাছে যাবো, আমি কার কাছে যাবো, বাপের ঘরের ফুটিখান জ্বালাইবার লাগি কত করছি, এ পাড়ায় ও পাড়ায়, মাতবর, প্রধান, সভাপতি, সেক্রেটারি, কার কাছে বাকি, যেখানেই যাই খামসে ধরতে চায়, জোক, শোপোকা, শকুন, কেউ চায় অর্থবিত্ত, কেউ চায় নরম দেহঘানিতে সাঁতার শিখতে,
দেখতে মনের মতো, লালসায় লক লক করে কারো কামুক চোখ। বিচারের লাগি যে কার কাছে যাবো? খোদার দুনিয়ায় মানুষগুলো কেন কেন এত স্বার্থপর? বেবাক পুরুষ মানুষ কেন শুধু দেহের মুখে পড়ে খায়? তাদের মনে কি কোনো দয়া মায়া নাই? তোমাদের ইঙ্গিতে আমার গা ঘিন ঘিন করে, বমি আহে, অন্তরের দুঃখহান মাটি চাপা দিয়ে তবু আমি যাই তোমাদের কাছে, বাপের ঘরের কুপি খান জ্বালাইবার লাগি। বিচারের কাছে আমি কার কাছে যাবো? বিচারের লাগি আমি কার কাছে যাবো? আমি কার কাছে যাবো? ধন্যবাদ। বাহ, 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 বাহ! চমৎকার পরিবেশনা, অসাধারণ পরিবেশনা। এটা আপনার স্বরচিত তো, না মুক্তা পারভীন আপু? জি, হ্যাঁ, আমার হ্যাঁ, স্বরচিত কবিতা। চমৎকার আবৃত্তি। আমার সাথে আরেকজন জয়েন করেছেন, দুলালী আপু ফ্রম গোপালগঞ্জ। উনিও বাচিক আসসালামু শিল্পী, কবি, আলাইকুম। গীতিকার এবং আমার খুবই প্রিয় একজন মানুষ, দুলালী আপু। মানে সকলকে সাহিত্য আসসালামু আলাইকুম, সংস্কৃতির। শুভেচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। আপনার কাছে আমরা আসতেছি। আপনার বাড়িতে একদিন তো আড্ডা হবে হবে বলছি, কিন্তু হচ্ছে না। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আপনার গোপালগঞ্জের আপনার বাড়ির আঙিনায় আমরা চমৎকার একটা সাহিত্য আড্ডা, একটা চমৎকার একটা অনুভবের সন্ধ্যার আয়োজন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি চলে যাচ্ছি কবি, গীতিকার এবং সংগঠক, আমার খুবই প্রিয় একজন মানুষ, শ্রদ্ধাভাজন প্রবীণ মানুষ, পরম শ্রদ্ধেয় মানুষ, মোহাম্মদ ফখরুল ইসলাম আঙ্কেল। আপনার কাছে চলে যাচ্ছি। আপনি আজকে এই এপিসোডে নতুন, এই এপিসোডটা মাঝখানে বন্ধ ছিল, আবার নতুন করে শুরু করেছি। আর মাটির সুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদ এবং বিশ্ব কবি ও লেখক সংঘ, আমার দুইটা প্রতিষ্ঠান আছে। তো আপনি এর মধ্যে কোনো অনুষ্ঠানে আর আসা হয়নি, আজকে আমাদের সাথে লাইভে এসেছেন। এই নিয়ে কিছু কথা হোক এবং আপনার একটা পরিবেশনা। আমি জানি আঙ্কেল আপনি চমৎকার রবীন্দ্র এবং নজরুল গীতি করে থাকেন, চমৎকার। আপনি আমাকে ফোনেও শুনিয়েছেন। আজকে আপনার কাছ থেকে গান শুনবো, কবিতা শুনবো এবং কিছু কথা শুনবো। আপনার অনেক অভিজ্ঞতার ভান্ডার আপনি। আপনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে, আমরা শিখবো, জানবো আজকে যতটুকুই পারি। আপনার কাছে চলে যাচ্ছে আঙ্কেল, আপনি কিছু কথা বলবেন শুরুতে, তারপর আপনার একটা পরিবেশনা শুনবো। ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর সাবলীল সঞ্চালনের জন্য। আমি গর্বিত যে আজকে এরকম একটি মহৎ অনুষ্ঠানে নিজেকে শরীক হতে পেরে আমি গর্ব অনুভব করছি, যেহেতু অনুষ্ঠানটি বেশ কিছুদিন বন্ধ ছিল এবং আজকে আবার নতুন আঙ্গিকে নতুন ভাবে সঞ্চালন শুরু হলো এবং সেখানেই যে আমি অংশগ্রহণ করতে পারলাম, এটা আমার জন্য পরম প্রাপ্তি। আমি কামনা করব যে অনুষ্ঠানটি যেন নিয়মিতভাবেই প্রতি শনিবারই শিল্পী, সাহিত্যিক, কবি, গীতিকার সকলের সমন্বয়ে পরিচালনা করতে পারেন আপনি। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করি। আর আমি মূলত পক্ষে সাহিত্যের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলাম না, কিন্তু সাহিত্য আমার ক্ষুধা মিটাতো। সাহিত্যের যে রস রূপ, এটা আমি পান করতাম বই পড়ে। কারণ আমি জানি যে অন্ধের আলো চোখ, জ্ঞানের আলো বই, এই জিনিসটাই হচ্ছে ধ্রুব সত্য। আমরা যে জ্ঞানটা অর্জন করি, এই অর্জনিত জ্ঞানের কোনো শেষ নেই, সীমাহীন দিগন্ত এর সীমারেখা, দোলনা থেকে কবর, এটাই হচ্ছে জ্ঞানের পরিধি। আমরা কেউ জ্ঞানী না। সেই জগৎ জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, এই উক্তিটি বারবার আমাদের মনে আসার কথা, মনে আসছে। হ্যাঁ, দার্শনিক সক্রেটিসও নিজেকে কখনো জ্ঞানী বলিনি। তার যে দুই শিষ্য অ্যারিস্টটল, তারাও কখনো প্লেটো নিজেদেরকে জ্ঞানী বলতে পারেনি। কারণ জ্ঞানী কে, কারা, এটা আসলে মানে বলার অবকাশ রাখে না। জ্ঞান তার নিজস্ব মানে পরিভুবনে প্রস্ফুটিত হয় একটি মানুষের জীবন
চলার পথে তার কর্মদক্ষতার মাঝ দিয়ে সেখানে ফুটে ওঠে তার কর্মদক্ষতা, তার সামাজিক প্রেক্ষাপট পরিবর্তনের ক্ষেত্রে তার যে অবদান বা ভূমিকা, এটার মাধ্যমেই সে কতটা পারদর্শী এটা প্রমাণিত হয়। তো মূলত শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক এটা আমাদের মানব জীবনের একটি ওতপ্রোতভাবে মানে আমাদের জীবনের সাথে জড়িত। সাহিত্যই মানব জীবনের দর্পণ। সাহিত্যের মাধ্যমে মানুষ কিন্তু তার সুখ দুঃখের বহিঃপ্রকাশ ঘটায়। প্রতিদিন আমাদের সামাজিক প্রেক্ষাপটের মাধ্যমে যে দৃশ্যগুলো আমরা দেখি, সেটাই একজন সাহিত্যিক তার কলমের আঁচড়ে কাগজে লেখে। হয়তো লেখনির ক্ষেত্রে কিছুটা রূপ, রস, গন্ধ মিশ্রিত করে যাতে পাঠকরা সেটাকে খেতে পারে। হ্যাঁ, অনেকটা জুসের মতো। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মহেশ যে ছোট গল্প যেভাবে অ্যাপ্রোচ করেছিল, উপস্থাপন করেছিল, মহেশের কথা মনে পড়লে এখনো চোখ দিয়ে পানি আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পোস্টমাস্টার, কাবলিওয়ালা, ছুটি, এগুলো একটি অমরত্ব সাহিত্য, এগুলোর কোনো মৃত্যু নেই। এর ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক মেসেজ দিয়ে। তো আমাদের মূল যে বিষয়টা হচ্ছে যে আমাদের সাহিত্যটাকে আমরা বুকে ধারণ করব। সমাজ প্রেক্ষাপটের পরিবর্তনের জন্য আমরা সকলেই সচেতনতার সাথে কাজ করব। সমাজের সকল মানে যেগুলো বঞ্চনীয় সেগুলোকে আমরা বর্জন করার চেষ্টা অব্যাহত রাখবো। আর আমি মূলত শিশু সংগঠক হিসাবে কাজ করছি 16 সাল থেকে। আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, নাম শিশুদের জন্য ফাউন্ডেশন। আমাদের লক্ষ্যটি হচ্ছে হতদরিদ্র, অসচ্ছল, অসহায়, এতিম শিশু, কিশোর, কিশোরীদের শিক্ষা, মেধা ও মনন বিকাশের জন্য বিনাশ্রমে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে যাওয়া। আমাদের একটি স্কুল আছে, একটি প্রসিদ্ধ লাইব্রেরি আছে, একটি কমিউনিটি সেন্টার আছে, যেটা সকলের জন্য সর্বসময়ই উন্মুক্ত থাকে। এছাড়া আমরা বাল্য বিবাহ প্রতিরোধে সাপ্তাহিক উঠান বৈঠক, মাদক বিরোধী এ ধরনের অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে সবসময় জড়িত রাখি। বিশেষ করে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে পথ চলার অঙ্গীকার করেছি। আমি হয়তো আমরা কেউই থাকবো না, আমাদের কর্মটা থেকে যাবে। সেই আলোকেই আমরা যাতে এই সমাজের কিছু দিতে পারি, সমাজ যেন আমাদের কাছ থেকে কিছু পেতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। আর দ্বিতীয়ত ওই যে একটা কথা আছে না, যে চিরকাল আয়নায় মুছে গেলাম, দাগটা তো মুছতে পারলাম না। দাগ তো আমার চেহারায়, আয়নাতে তো নাই। মির্জা গালিবের সেই উক্তি, হ্যাঁ, প্রেম করেছো আবার সম্মানও পেতে চাও গালিব। তো এইরকম যে মানুষের জীবনে অনেক কিছু সংঘটিত হয়। আর আমি কিন্তু শিল্পী না, আমি জীবনে কখনো কোথাও গান শিখিনি। আমার প্রথম গান শ্রবণ করা বা গান শোনা আমার মায়ের কাছ থেকে। তখন আমি ছোট, আমি প্রখ্যাত লেখিকা ফাল্গুনী মুখোপাধ্যায়ের সেই অবসরণীয় বই সাতমোচন, সেই সাতমোচন সিনেমার যে গানটি হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন, লিপ দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার, সেই গানটির মাধ্যমেই আমার গানের ভুবনে পদাচরণ করা। সেই গানটির দুটি চরণ আমি বলি। বসে আছি পথ ছেয়ে আগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মনু মানে না, মনু মানে না। এই লাইনটি আমি আমার মার কাছ থেকে শুনেছিলাম। তো সেই থেকেই হেমন্তর প্রতি আসক্ত। আমার প্রিয় শিল্পী হেমন্ত, বাংলাদেশের আমার সবচেয়ে প্রিয় শিল্পী মাহমুদুন নবী। এই দুইজন শিল্পীকে আমি বুকে লালন করি, ধারণ করি। এছাড়া প্রতিটা শিল্পীর গানই ভালো লাগে, মান্না দে, সতীনাথ, শ্যামল মিত্র, এরা প্রত্যেকেই আমার প্রিয় মানুষ, প্রিয় শিল্পী। বিশেষ করে আর একটা শিল্পী আছে, সেই শিল্পীটি অনেকটা হেমন্তর ডুপ্লিকেট বলা যায়, কপি বলতে পারেন আপনারা। আমি জানি না আপনারা সেই শিল্পীটির নাম অনেকেই জানেন কিনা, অনেক জানতেও পারেন যেহেতু আপনারা গান নিয়ে সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। সেই শিল্পীটির নাম হচ্ছে শিবাজি চট্টোপাধ্যায়। তো শিবাজি চট্টোপাধ্যায়ের ভালোবাসা ভালোবাসা ছবিতে একটি গান গেয়েছিলেন রবীন্দ্রসঙ্গীতের
ইয়ে সেই গানটিরই কিছু অংশ আমি আপনাদের শোনানোর চেষ্টা অব্যাহত রেখেছি। আর আমার কোনো সুর ছন্দ তাল লয় কেটে গেলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। কিন্তু আমি কিন্তু মানে পারদর্শী শিল্পী না। আমি ওই কি বলবো যে ওই যে ঘরের মধ্যে একলা বসে বসে যখন মন খারাপ লাগে তখন এই একটু গান টান গাই আর কি। তবে আমার বাড়িওয়ালা আমাকে এই বিষয়ে যথেষ্ট পরিমাণ উৎসাহ দেয়। আমার একনিষ্ঠ শ্রোতা আর কি। হ্যাঁ, এবং তার ইন্ধন, তার সহযোগিতা, তার অনুপ্রেরণায় আমি শিক্ষা, সাহিত্যিক এই সমস্ত সামাজিক সংগঠনের কাজকর্ম বাস্তবায়ন করতে পারি। এটা আমার জন্য একটা গর্বের বিষয়। তো যাই হোক, আমি গানের 2টা চরণ বলি। খোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, পারবে কি বাসতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে, খোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, এখানে সবই আলো, এখানে সবই ভালো, আমি যে মন্দ করি সবই তা, লিখো না আমায় নিয়ে কবিতা, স্বপ্নের হাতটি ধরে নাই বা কাছে টানলে, পারবে কি বাসতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে, খোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে। এই যে এইটুক গান, এটা যে আবেগ, ভালোবাসার বহিঃপ্রকাশ শিল্পী গেয়েছেন। গানটি কিন্তু শিবাজি চট্টোপাধ্যায়ের, কিন্তু গানটি যদি আপনি রেকর্ডিং এ শোনেন বা সিডিতে শোনেন মনে হবে যেন সেম অবিকল হেমন্ত মুখোপাধ্যায় গানটি গেয়েছেন, কিন্তু আসলে না। এইরকম বিভ্রান্তিমূলক মানে সংশয় আমার ভিতরেও ছিল। তো আসলেও আমার সাথে আরো অনেক গুণীজন আছে সেখানে, আমি তো অতি নগণ্য। আর এই গুণীজনদের পাশাপাশি আমার 2 আপু দুদিকে আছে। এই আপুদের মাঝে আমি নিজেকে মানে আনতে পেরে আমি আজকে ধন্য। আমি ধন্য আজকের সঞ্চালক মাহিম সাহেবের নিকট, যে তিনি আমাকে এখানে আসার সুন্দর একটা পথ সৃষ্টি করে দিয়েছে। আমরা যেন কন্টিনিউ সাহিত্যের এই অঙ্গনটাকে ধরে রাখতে পারি, ত্বরান্বিত করতে পারি, প্রসারিত করতে পারি। কারণ ওই যে একটা কথাই বললাম যে সাহিত্যই মানব জীবনের দর্পণ। তো এই জন্য সাহিত্যের মাধ্যমেই আমরা যেন আমাদের সামাজিক প্রেক্ষাপটকে পরিবর্তন করতে পারি। আমাদের লেখনী হয়ে উঠবে সমাজ পরিবর্তনের অঙ্গীকার। এটাই যেন আমাদের সকলের প্রত্যাশা হয়। আমরা সেই লেখাই লিখব যে লেখা সমাজের সবকিছু পরিবর্তন করতে সক্ষমতা অর্জন করে। আমি আমার এতটুকু বলে আমি আমার কথাটুকু শেষ করছি। আমি আমার আপুদের কাছে যাব, তাদের অনেক কথা শুনবো, তাদের কথার মাধ্যমে আমি জ্ঞান অর্জন করব। আমি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্তরের অন্তরস্থল থেকে এই আমার কামনা। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। আপনি চমৎকার কথা বলেছেন। আপনি যে কাজগুলো করছেন মানুষের জন্য, সমাজের জন্য, সমাজের অবহেলিত মানুষদের জন্য, নিঃসন্দেহে সেটা প্রশংসার দাবিদার। আমি সবসময় বলে থাকি আমাদের সবারই স্রষ্টা কিছু না কিছু গুণ দিয়ে পাঠিয়েছেন। কিছু গুণ থাকে প্রত্যেকটা মানুষেরই, কিন্তু সব গুণকে ছাপিয়ে উপেক্ষা করে সবার আগে আমাদেরকে মানুষ হতে হবে। আমাদেরকে আগে মানুষ হতে হবে, কারণ আমরা একমাত্র জাতি আশরাফুল মাখলুকাত।
কিন্তু এই গুণটা মানুষ হিসেবে জন্মগ্রহণ করে আকার আকৃতিতে, কিন্তু আমরা আসলে সত্যিকারের মানুষ হতে হলে আমাদের অনেক সাধনার প্রয়োজন, মানবিক হতে হবে, সকল জীবের প্রতি আমাদের সদয় হতে হবে, ভালোবাসা থাকতে হবে। আপনার গানের কথাও চমৎকার ছিল, আপনার গায়কীয় বরাবর আবেগময়, চমৎকার, প্রাণবন্ত। আমি এখন চলে যাব দুলালী আপুর কাছে। দুলালী আপু চমৎকার একজন মানুষ, প্রাণ খোলা মানুষ। মানে ওনার সাথে যারা পথ না চলে বুঝতে পারবে না কতটা উদার এবং প্রাণবন্ত মানুষ। আসলে এমনই হওয়া উচিত মানুষের। বয়সটা তো একটা সংখ্যা মাত্র, আমরা বয়সকে কখনোই প্রাধান্য দিব না, দেওয়া উচিত না, দিতে হয় না। চলে যাচ্ছি দুলালী আপুর কাছে। আপু কিছু কথা বলবেন এবং আপুর কাছ থেকে আবৃত্তি শুনবো। ধন্যবাদ। ছোট ভাই মাহিন আমার একটা ভাই, আমার আপন ভাইয়ের পাশে ওকেই আমি বসাইছি। আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমি কথা বলতে পারি, ওইভাবে গুছিয়ে পারি না। আমি লিখতে পারি, করতে পারি। আর বিশেষ করে মাহিনের অনেকগুলো প্রোগ্রাম আমি মিস করছি এই কারণেই, মাহিনের দুলাভাই অর্থাৎ আমার হাজবেন্ড উনি অনেক অসুস্থ। আমি একটু আগেও ফোন দিছিল, তখন ওর দুলাভাইকে আমি খাওয়াই। তো যাই হোক, উনি অসুস্থ, দোয়া করবেন আপনারা সবাই। আর আমার বাড়ি আসার জন্য আমি অনেক পীড়া দিয়েছি এর আগে আমি মাহিনকে, কিন্তু উনি এর ভিতরে অনেক অসুস্থ, সেজন্য আমার গাছে এত আম, কাঁঠাল ভাগ্যে হয় নাই ওর। যাই হোক, আমি স্টকে রেখে দিয়েছি। আমি আমসাৎ করে রাখছি, কাঁঠাল এখনো প্রচুর আছে, আমসাৎ করে রাখছি, ব্ল্যান্ড করে রাখছি, আম প্রচুর, হ্যাঁ, আচার করে রাখছি। বাবা সবই হবে। আমি যেহেতু এদিকে মুখ ফেরাতে পারছি না আমার মানে সাংস্কৃতিক অঙ্গনে, আমি যেমন সাংস্কৃতিক অঙ্গনের এমন একজন মানুষ, আমি প্রাণবন্ত। আমি যেখানেই আনন্দ আছে, যেখানে হাসি খুশি আছে, সেখানে আমি ছুটি। এই যে মাহিনের প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রামে আমি সকালে গিয়ে রাতে প্রোগ্রাম শেষ করে আবার রাতে চলে আসি। হাজবেন্ড অসুস্থ, যার কারণে আমি তবুও আমি এর ভিতরে বিশেষ অনেক অসুস্থ দেখে আমি অনেকগুলো প্রোগ্রামে যেতে পারি নাই, দুঃখিত। যাই হোক, মানুষ তো আসলে সবসময় একরকম থাকে না। তারপরেও আমার লেখালেখি থেমে নেই, মোটামুটি আমি লিখে যাচ্ছি, গান লিখে যাচ্ছি। তারপরে আমার এখানে গোপালগঞ্জে আমার একটা অগ্নিবীণা সাহিত্য সাংস্কৃতিক সংসদ একটা ইয়ে আছে আমাদের, সাপ্তাহিক শুক্রবারে সাপ্তাহিক আড্ডা হয়, ওখানে আমি যাই। আমি নিয়মিত, মানে আমি 5 মিনিট ও লেট করি না, এমন আমি সময় জ্ঞানকে খুব মেনে চলি। যাই হোক, আর আমি গোপালগঞ্জের মেয়ে, গোপালগঞ্জ বাড়ি, ঠিকানা আমার এখানেই। তবে আমি লেখাপড়া করেছি ঢাকাতে, বড় হয়েছি। বাবা পুলিশ অফিসার ছিলেন, উনি যশোরে চাকরি করতেন, আমার মামার বাড়ি ঢাকায়। ওখানে আমি ছোট্টবেলা থেকেই লেডিস ক্লাব স্কুল, অগ্রণী স্কুল ওখানে, তারপরে হচ্ছে আপনার আজিমপুর স্কুল শেষ করছি, কিন্তু আমি এসএসসি পাস করতে পারিনি। 10ম শ্রেণীতে উঠার পরেই আমার বিয়ে হয়ে যায়। এই আগে যেমন বাবা মাদের অতটা ইয়া ছিল না, তারপরে কি আল্লাহ কি মেধা দিয়েছিল আমার ভিতরে জানি না, আমি লিখতে পারি। ভাবি, আমি লজ্জিত হই মাঝে মাঝে যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত না, তো আমি কবি নামে পরিচিত হয়ে গেলাম, একটু নিজের কাছে একটু লজ্জা লাগে। তারপরে আবার ভাবি যখন, যে কেন, কাজী নজরুল কি ছিল? কাজী নজরুল তো 8ম শ্রেণী পর্যন্ত পড়ে তার দারিদ্রতা তাকে আঘাত করেছে। যাই হোক, তারপরে সে যদি ওরকম কবি হতে, আমরা হয়তো ওরকম পারবো না, তো উনার অনুসারী হয়ে, ওনাকে অনুসরণ করে
ওনাকে নিয়ে আমি নজরুলকে প্রচন্ড পছন্দ করি। ছোটবেলা থেকে নজরুল গীতি গেয়েই আমার জীবন শুরু হয়েছিল গানের জগতে। আমি যখন ছোট তখন তখন ছোট কত সালে আমার মনে হয় আমি ক্লাস 3 তে বা 2 তে পড়ি। তখন আমি কাজী নজরুলকে পিজি হসপিটালে আমি দেখতে গিয়েছিলাম। অনেকগুলা লিচু নিয়ে উনি অসুস্থ তো কথা বলতে পারতেন না। আমার মামা, আমি, আমার বান্ধবী আমার সঙ্গে আর এরা আমরা পিজিতে উনাকে দেখতে গিয়েছিলাম লিচু নিয়ে। সেই স্মৃতি, সেই ছবিগুলো আছে। সেই স্মৃতি আজও মনে পড়ে যে কাজী নজরুলকে হাত দিয়ে ছুঁতে পারছি। এত বড় একটা আম কবি। তখন তো আর অতটা বুঝতাম না যে উনি কি। তবুও কাজী নজরুল মামারা বলছে চলো নজরুল ইসলামকে আমরা দেখে আসি। তো আমাদের ছোট আমরা নিয়ে গেছিলাম। যাই হোক। তো এটা ভেবে, ভেবে মনেকে একটু ইয়া করি যে না আসলে নজরুলের মতো একজন মানুষের মানুষকে চোখ দিয়ে দেখেছি, কাছ থেকে দেখেছি, ওনাকে ছুঁয়েছি। আর তারপরে আস্তে, আস্তে বড় হওয়া ঢাকাতে বড় হয়েছি। ওখান থেকে তারপরে সোজা চলে আসলাম আবার বিয়ের পিঁড়িতে বসে গোপালগঞ্জে। তারপর থেকে তো গোপালগঞ্জেই। তো আমি ওই ৯৮ সাল থেকে হচ্ছে আমি লেখাটাকে খুব ইয়ে করে ফেলছি। ছোটবেলায় আমি গান গাইতাম, নাচতাম, আবৃত্তি করতাম। তো আমার আবার হঠাৎ করে থাইরয়েড হয়ে গেল। থাইরয়েড হয়ে যাওয়ার পরে আমি আর গান গাইতে ওইভাবে পারি না। উপরে উঠতে পারি না। হ্যাঁ? বন্ধ হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। বৌদি আসলো নাকি? নাকি? তারপরে আ যাই হোক গান গুনগুন করে ওই যে ভাইয়া বলল যে গানের শিল্পী না, শিল্পী না কিন্তু গান খুব পছন্দ। গান চেষ্টা করি গাইতে। আস্তে হলেও গুনগুন করে গাই। তবে আমার নাতি আছে বড় ছেলের মেয়ে দুরদানা। হুম? দুরদানাকে আমি গান শিখাচ্ছি, নাচ শিখাচ্ছি, আবৃত্তি। খুব ভালো আবৃত্তি করে দুরদানা। মাহিন হয়তো জানে। আ আপুর একটা আমার আমার আবৃত্তি শুনি এখন। হ্যাঁ, হ্যাঁ, একটা আবৃত্তি। আ আবৃত্তি শুনি। তো তাহলে ওই যে যা যে বয়সের কথা বললা যে বলছিল ভাইয়া যে বয়স কিন্তু একটা সংখ্যা মাত্র। হ্যাঁ? ওই আমার বয়স কবিতাটা আমি পড়ে শোনাই না? একদম, একদম, আমার একটা একদম, একদম। আমার নিজের লেখা কবিতা, কবিতার নাম 'বয়স'। বয়স নিয়ে ভয়, যদি পাছে লোকে কিছু কয়, বয়স কি তোমায় কিছু বলেছে? না, বলেনি তো। তবে কিসের এত ভয় তোমার? বয়স সোজা পথে এগিয়ে যাক, তুমি না হয় থেমে যাও এখানেই। দেয়ালে টাঙানো ওই রঙিন ফ্রেমের দিকে তাকাও, চোখ বন্ধ করে একটু পিছনে যাও। নেই তো মানা রাঙাতে, নিজেকে নতুন রূপে সাজাতে। যদি কেউ বলে বয়স কত ৫০, হাস, প্রাণ ভরে হাস। বলবি তখন ওরে না না না, আমার বয়স ১৬ বছরের ১ সেকেন্ডও বেশি না। আয়নায় দেখি চুল পাক ধরেছে, মেনে নিতে বড় কষ্ট হয়। থেমেছিলাম তো মধ্যপথে, আমায় মিথ্যে বলেছিলে বয়স। তুমি তো তোমার গতিতেই চলেছ, নাকি সময়ের সাথে সাথে মোমবাতির আলোর মতো ধীরে ধীরে লেখিয়ে পড়েছ। মনের সান্ত্বনায় আজও পথ চলি, ও যে আমায় খুব সাহস যোগায়। তাই তো নিজেকে কখনো অবুঝ, কখনো কঠিন, কখনো বোকা, কখনো শান্ত, কখনো আবার অসহায় নীল ক্লান্ত। আছড়ে ওঠে বুকের ভেতর অশান্ত সাগরের ঢেউয়ের মতো। বৃদ্ধ কি কখনো মনে হয় নিজেকে? হয় না তো। এই তো বয়সের দোষ। ও যে বারবার আমাকে মিথ্যে বলে। অনেকটা পথ চলে এসেছি। মধ্যপথে থামবার আর নেই সুযোগ। পিছনে ফিরে যাবার পথ যে আর খোলা নেই। এখন শুধুই বেঁচে থাকা। বকের পালকের মতো সাদা চুল। এখন আর আয়না নয়, কুঁচকে পড়া শরীরের চামড়া বলে দেয়, বয়স চলে যায়, আর ফেরে না, আর ফেরে না, আর ফেরে না। ধন্যবাদ। দুর্দান্ত আপু, দুর্দান্ত। আপনার কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম।
তারপর আপনার এই আবৃত্তি, একটা কথা আগে বলে নিই, তারপর আপনার আবৃত্তির যে কণ্ঠ, যে উচ্চারণ, আপনি যদি আপনার মুখটা ঢেকে অডিওতে বলেন, যে কেউ বলবে যে ওর বয়স হয়তো 15-16 হবে। এই তো মানে বয়সের সাথে আপনার সেটা কণ্ঠের যে পার্থক্য, কণ্ঠের এখনো যে মাধুর্যতা, এখনো যে প্রাণবন্ত আপনি, আমরা এমনই হওয়া উচিত। আচ্ছা, আমরা এমনই হওয়া আমরা উচিত। অনেক কথা বললাম, কিন্তু আমাদের সাথে আমাদের এই মুক্তা আপা, প্রাণবন্ত আড্ডা কিন্তু দর্শকহীন, কিন্তু একদম অচল। আমাদের সাথে অনেক দর্শক শ্রোতা আছে, অনেক কমেন্টস করেছে এবং করেই যাচ্ছে, কিন্তু আমি এখনো অব্দি ওনাদের নাম মেনশন করিনি। আমি কিছু কমেন্টস পড়ে আসি আগে। আমাদের সাথে আছেন পারভেজ মুন্না ভাই, ব্রাহ্মণবাড়িয়া থেকে, চমৎকার মানুষ, আমার বন্ধু মানুষ। উনিও পারভেজ মুন্না। কবি, গীতিকার। আমাদের সাথে আছেন কামরুল হাসান ভাই, কবি, লেখক, অসাধারণ মানুষ। আছেন সুমি চৌধুরী, কণ্ঠশিল্পী, ধানমন্ডি থেকে, চমৎকার মানুষ। তারপরে আছেন গুলজার ভাই, অসাধারণ লিখেছেন। গুলজার ভাই রংপুর থেকে, এই তো দুর্দানা দেখছি, তাই তো। চমৎকার ভাইজান, আমাদের সাথেই থাকবেন। তারপর কামরুল হাসান ভাই আরেকবার কমেন্টস করেছে, অসাধারণ কবিতার কথা, চমৎকার আবৃত্তি, কবির জন্য শুভ কামনা। তারপরে আহ আছেন মানিকগঞ্জ থেকে রমজান ভাই, বন্ধু মানুষ, চমৎকার মানুষ। আসসালামু আলাইকুম সরোয়ার ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। তারপর ইসমতার আপু আছেন, কবি, লেখক, শুভকামনা রইল, থ্যাংক ইউ। আছেন প্রতিমা ধর দিদি, উনিও অসাধারণ একজন মানুষ, আমাদের সাথেই আছেন, থাকবেন। আমাদের গান, কবিতা আড্ডা জমে উঠছে, জমে উঠবে। আমরা প্রায় 11টা অবধি থাকবো। ততক্ষণ আপনারা যদি চান, আমরা গান, কবিতা আড্ডায় প্রাণবন্ত করে রাখবো, আরো চেষ্টা করে যাব। আছে লুৎফাত জালাল আন্টি, সাহিত্য সুন্দর, মানবিক, উদার মনোভাব পোষণ করে। একদম ঠিক কথা বলেছেন। আমরা যারা সাহিত্য সংস্কৃতি ভিতর থেকে লালন করতে পারি না, আমরা আসলে আদৌ মানুষ কিনা সন্দেহ থেকে যায়। কারণ সাংস্কৃতিক মনা মানুষগুলোই উদার হয়, মানুষ হয়, মানবিক হয়। কামরুল হাসান ভাই অনেক মূল্যবান কথা বলেছেন, গুণীজন, ধন্যবাদ। তারপরে আছেন মতিউর রহমান ভাই, কেমন আছেন মাহিন ভাই? ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? মতিউর ভাই আমার খুব কাছের মানুষ। তারপর আজাদ ভাই আমার খুবই কাছের মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। তারপরে আহ আছেন ইসমাইল হোসেন সিরাজি ভাই, সিলেট থেকে, চমৎকার মানুষ, কবি, গীতিকার। তারপরে আছেন আমাদের সাথে উর্মি হোম রায়, মাটিসুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, চমৎকার মানুষ। উনি উনি নৃত্যশিল্পী, কবি, লেখক, গীতিকার। তারপরে আছেন অনিতা দি, অনিতা রানী দিদি। দিদি কেমন আছেন? দিদি খুবই প্রাণবন্ত মানুষ। তারপরে আজাদ ভাই আবার কমেন্টস করেছেন, আপনার লাইভে অংশগ্রহণকারী সকল গুণীজনদের প্রতি সালাম ও শ্রদ্ধা, আপনাদের সবাইকে সালাম দিয়েছেন। তারপর শেখ নুরুজ্জামান রনি ভাই, উনি অসুস্থ মানুষ, আমরা ওনার জন্য দোয়া করব, চমৎকার মানুষ। তারপরে অসুস্থ অবস্থায় উনি আমাদের সাথে জয়েন করেছেন। তারপর আছেন আমাদের সাথে সপ্তিকা দিদি, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আসার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে উনি আসতে পারেননি। আছেন রবিউল ভাই, লাইভ উপভোগ্য, থ্যাংক ইউ সো মাচ ভাইজান। উনি গীতিকার, কবি। রবিউল ভাই অসাধারণ একজন মানুষ, ওনার কিছু গান আমি করছি। আর সপ্তিকা দিদির কথা, সপ্তিকা দিদি গীতিকার, কবি, উনিও বাচিক শিল্পী। ওনার অনেকগুলো গান করেছি আমি, এবং আরো অনেক গান করেই যাচ্ছে। আছেন বজলু ভাই, রাজশাহী থেকে, ঢাকাতেই থাকেন। ভালো আছি ভাই, আমার জিজ্ঞেস করেছে কেমন আছি। বজলু ভাই সংগঠক মানুষ, ভালো মানুষ। মাহিন ভাইয়ের চমৎকার উপস্থাপনা ও চমৎকার আবৃত্তিতে লাইভ উপভোগ্য হয়ে উঠেছে জেসমিন দীপা আপু। আপু কেমন আছেন? আপু খুবই চমৎকার মনের একজন মানুষ, আগামী অনুষ্ঠানে ইনশাল্লাহ আমাদের সাথে জয়েন করবেন। আমরা চলে যাব মুক্তা পারভিন আপুর কাছে, কিন্তু আমার পরিবেশনা কিছু হয় নাই, একটা গান করে যাই না হয়, ঠিক না? আমাদের সাথে আজকের সম্মানিত অতিথি মুক্তা পারভিন আপু আছেন। ওনার অনেক গান করেছি, তার মধ্যে ওনার একটা অনুরোধ ছিল, একটা গান ওনার, এই গানটা আমি করছি। দর্শক শ্রোতা বলবেন কেমন হয়েছে বা কেমন লাগছে। হ্যালো, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে তো ভালো করে? হ্যালো, 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 হ্যালো। ওনার একটা অসাধারণ গান, আমার খুব প্রিয়, তুমি বন্ধু ভাবো কারে। আসলে এই জগতে
যাকে বন্ধু ভাবা হয় ভাবি, সেই পিঠে ছুরি মারে। এটা যেন একটা অকাট্য সত্য হয়ে দাঁড়িয়েছে ইদানিংকালে। একদম। তুমি বন্ধু ভাবো কারে, যে তোমায় বুকে লইয়া পিঠে ছুরি মারে। ও তুমি বন্ধু ভাবো কারে, যে তোমায় বুকে লইয়া পিঠে ছুরি মারে। ও তুমি আপন আপন, ওরে আপন ভাব যারে, তুমি আপন সে তো না রে। ওরে আপন ভাব যারে, তুমি আপন সে তো না রে। বন্ধু ভাব কারে, যে তোমায় বুকে লইয়া পিঠে ছুরি মারে। বন্ধু ভাব কারে, যে তোমায় বুকে লইয়া পিঠে ছুরি মারে। ওরে স্বার্থের টানে বন্ধু তোমার হবে কত জন, ভাব দেখাবে পৃথিবীতে সবচেয়ে বেশি আপন। স্বার্থের টানে বন্ধু তোমার হবে কতজন, ভাব দেখাবে পৃথিবীতে সবচেয়ে বেশি আপন। ওরে স্বার্থ ফুরাইলে তুমি, স্বার্থ ফুরাইলে তুমি পাবে না আর তারে। বন্ধু ভাবো কারে, যে তোমায় বুকে লইয়া পিঠে ছুরি মারে। বন্ধু ভাবো কারে, যে তোমায় বুকে লইয়া পিঠে ছুরি মারে। ওরে পকেট তোমার যত দিন থাকবে ভীষণ ভারী, চলবে তোমার পিছু পিছু দিবে না আরি। পকেট তোমার যত দিন থাকবে ভীষণ ভারী, চলবে তোমার পিছু পিছু দিবে না আরি। হাত বাড়ালেই কাছে পাবে, হাত বাড়ালেই কাছে পাবে, যাবে না রে দূরে। বন্ধু ভাবো কারে, যে তোমায় বুকে লইয়া পিঠে ছুরি মারে। বন্ধু ভাবো কারে, যে তোমায় বুকে লইয়া পিঠে ছুরি মারে। ওরে বন্ধু যদি পাইতাম একখান মনের মতো, আদর সোহাগ দিতাম তার করিয়া যত। বন্ধু যদি পাইতাম একখান মনেরই মতো, আদর সোহাগ দিতাম তারে করিয়া যত। বিনি সুতায় বেঁধে রাখতাম, বিনি সুতায় বেঁধে রাখতাম বুকের পিঞ্জরে। বন্ধু ভাবো কারে, যে তোমায় বুকে লইয়া পিঠে ছুরি মারে। বন্ধু ভাবো কারে, যে তোমায় বুকে লইয়া পিঠে ছুরি মারে। তুমি বন্ধু ভাবো কারে, যে তোমায় বুকে লইয়া পিঠে ছুরি মারে। কেমন হলো কমেন্ট শুনবো, তার আগে দর্শক শ্রোতা যে কমেন্টস করেছে একটু শুনে আসি, তারপর মুক্তা বলবেন আপনার কাছে চলে যাব। রবিউল আউয়াল ভাই লিখেছেন, গানের কথা মন কাঁদিয়ে গেল, সুরটাও বেশ, এক কথায় কথা শুরু এক মোহনীয় অসাধারণ আবেগে টেনে নিয়ে গেল। ধন্যবাদ ভাইজান, আপনাদের উৎসাহ অনুপ্রেরণা ভালোবাসা আছে বলেই আমরা কোনো কিছু করার সাহস পাই, এগিয়ে যাই, ভালো কিছু করার চেষ্টা করি। সপ্তিকা দিদি বলেছেন শুধু কণ্ঠে অসাধারণ, দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ দিদি। আমাদের সাথে আছেন অধরা লাকি আপু, সুন্দর আয়োজন, ধন্যবাদ আপু।
তারপরে লুৎফা জালাল আন্টি বললেন মিউজিক ছাড়া মাহিন চমৎকার কণ্ঠশিল্পী, ধন্যবাদ। দোয়া করবেন আন্টি, আপনার গানও গাওয়ার চেষ্টা করব। ওনার গানও গিয়েছি আমি, অনেক গীতিকারের গান করেছি। বুঝতে ভাই বললেন চমৎকার ভাই, চালিয়ে যান, ধন্যবাদ ভাইজান। আমাদের সাথে জয়েন করেছেন আজকে রুনা লাইলা আপু, কবি গীতিকার। রুনা লাইলা আপু অসাধারণ অসাধারণ গান লিখেন, অনেক গান করেছি ওনার, প্রায় 50টার উপরে। আরো অনেক গান আছে, করে যাচ্ছি। অসাধারণ লিখেন তিনি, চমৎকার লিখে থাকেন, কবি গীতিকার রুনা লাইলা আপু। তারপরে অনিতা রানী দিদি আছেন। আমরা চলে যাচ্ছি, আপনারা সাথেই থাকুন আরো গান শুনতে, কবিতা আবৃত্তি শুনতে। আমাদের সাথে আজকে সম্মানিত অতিথিবৃন্দ আছেন, ওনারা এক একজন এক এক দিকে গুণী মানুষ, চমৎকার প্রাণবন্ত জ্ঞানী গুণী মানুষ। ওনাদের সান্নিধ্য পেতে, ওনাদের কথা শুনতে, ওনাদের আবৃত্তি শুনতে, আমাদের গান শুনতে আপনারা আমাদের সাথেই থাকুন, চলতে থাকুক, আমরাও উপস্থাপনা পরিবেশনা করতে থাকি। চলে যাচ্ছে মুক্তা পারভিন আপুর কাছে। আপনি এখন আমাদের কি গান শোনাবেন নাকি কবিতা? ধন্যবাদ মাহিম ভাই, আপনি আমার গানটাকে প্রাণ দিয়েছেন, এত সুন্দর করে চমৎকার ভাবে গেয়েছেন যে আমি আমি নিজেই অনুভব করতে পারছি না আসলে কি এটা আমি লিখেছি। আমার কাছে এত ভালো লেগেছে আপনার আজকের যে পরিবেশনাটা, কি বলবো, জানি না দর্শক কিভাবে নিচ্ছে, কিন্তু আমি খুবই মুগ্ধ হ্যাঁ, আপনার আজকে। সবাই খুব পছন্দ করেছে আপনার গান, দর্শক শ্রোতা সবাই এখন খুব পছন্দ আমি করেছে এটা এবং সবাই খুব প্রশংসা করছে। আমি একটা পুঁথি পাঠ করতে চাই। আমাদের সাথে আরেক একটা কথা বলে নিচ্ছি, একটু আপনি ইন্টারফেয়ার হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে জয়েন করেছেন জি। সম্মানিত সাংগঠনিক সম্পাদক, মাটির সুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, এবং উনি কবি গীতিকার নৃত্যশিল্পী এবং চমৎকার একজন মানুষ। আমরা আপনাকে পেয়ে আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা প্রাণবন্ত। চলে যাচ্ছি মুক্তা পারভিন আপুর কাছে, তারপরে আমরা অনুপম রায়ের কাছে যাব। আমি স্বরচিত একটা পুঁথি পাঠ করতে চাচ্ছি। আসলে আমার একদম পুঁথিটি একটু একদম বড় একদম। হবে। তারপরও আমি সবাইকে অনুরোধ করব শেষ পর্যন্ত শোনার জন্য। মাকে নিয়ে কি পুঁথি আমার। আমি চেষ্টা করছি লেখার জন্য আরো অনেক পুঁথি। বাবাকে নিয়েও লেখা আছে। আমি মায়ের পুঁথিটা আজকে পাঠ করার চেষ্টা করছি। আরে শোনেন শোনেন দেশবাসী, আরে শোনেন গুণীজন, গর্ভধারী মায়ের কথা করিব বর্ণন, আমি করিব বর্ণন। যেদিন থেকে উদরে মার নিলে তুমি ঠাই, সেদিন থেকে মায়ের আর নাওয়া খাওয়া নাই। দিনে রাইতে বমি মায়ে করে সারাক্ষণ, একটু স্বস্তি নাই তার হয় বুঝি মরণ। মায়ের রক্ত মাংস নিয়ে বড় হতে লাগি, সর্বশক্তি দিয়ে মায়ে রাখেন তো মায় আগলে। 5 মাসে যখন তোমার পাঁচ নিশানা হয়, একটু একটু কইরা মায়ের বাড়তে থাকে ভয়। নড়াচড়া করতে গিয়ে পেটে লাথি মারো, ব্যথায় কুকড়ে যায় মা, হয় মরো মরো। আরে এসব কিছু হাসি মুখে সহ্য করে মায়, কবে দেখবে চাঁদ মুখ থাকে সে আশায়। 9 মাস 7 দিন পরে আসলে দুনিয়ায়, চাঁদ মুখ দেখে মায়ের প্রাণটা জুড়ায়। সিজারেরও ব্যথা মায়ে গিয়াছেন ভুলে, দুহাতে জড়িয়ে যখন নিলেন তোমায় কোলে। সিজারেরও ব্যথা মায়ে গিয়াছেন ভুলে, দুহাতে জড়িয়ে যখন নিলেন তোমায় কোলে। দুনিয়ায় আসিয়া তুমি করিলে চিৎকার, শান্ত করিল মায়ে দুঃখ দিয়া তার। তোমারে শুকনায় রাখিয়া মায়ে ভিজায় থাকে, দোয়া করেন প্রভু যেন তোমায় ভালো রাখে। হাঁটি হাঁটি পাপা করে বড় হলে তুমি, মা দিলে মায়ে শান্তি পায় তোমারে চুমি।
বড় হয়ে মায়ের মুখে মুখে বলো কথা, অন্তর যেন ফেটে যায়, পায় মায়ে ব্যথা। আর বিয়ের পরে শুরু হলো নতুন জীবন, মায়ের চেয়ে বিবি আজ হলো যে আপন। আদর ও সোহাগে তুমি বিবি নিয়ে খাও, মাঝে একা পড়ে আছে সে খবর না নাও। রাস্তাঘাটে পথে প্রান্তে বিপদ আসিলে, পাড়া পড়শির আগে জানে মায়েরও দিলে। আরে রাস্তাঘাটে পথে প্রান্তে বিপদ আসিলে, পাড়া পড়শির আগে জানে মায়েরও দিলে। সেই মায়েরে কবু তুমি দুঃখ দিও না, দুনিয়া ও আখেরাতে শান্তি পাবে না। জান্নাত মায়ের চরণ তলে বলছেন বিশ্ব নবী, মায়ের চোখে ঝরলে পানি বৃথা তোমার সবই। আরে জান্নাত মায়ের চরণ তলে বলছেন বিশ্ব নবী, মায়ের চোখে ঝরলে পানি বৃথা তোমার সবই। ছোট্ট বেলায় যেমন মায়ে নিতেন বুকে টানি, তেমন করে আগলে রাখো মায়ের চরণ খানি। ছোট্টবেলায় যেমন মায়ে নিতেন বুকে টানি, তেমন করে আগলে রাখো মায়ের চরণ খানি। মায়ের মমতার কথা শেষ হবে না ভাই, আজকের মতো পুঁথি আমি শেষ করিবার চাই। আরে মায়ের মমতার কথা শেষ হবে না ভাই, আজকের মতো পুঁথি আমি শেষ করিলাম তাই। ধন্যবাদ। বাহ 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 বাহ! বাহ, আসলে অসাধারণ। পুঁথি সম্রাজ্ঞী বললে ভুল হবে না। আপনি আপনার এই পুঁথির জন্য কত কমেন্টস এসেছে, আমি একটু কমেন্টসটা পড়ে শোনাচ্ছি। অসাধারণ পাঠ। তারপর রবিউল আওয়াল, আহ, নুর ইসলাম মোল্লা ভাই, মাটি সুরের প্রাণের মানুষ, চমৎকার মানুষ, উনি কমেন্টস করেছেন অসাধারণ পাঠ। রবিউল আওয়াল ভাই, মাতৃবন্দনামূলক অসম্ভব একখানি পুঁথি, হারানো সাহিত্যে সান্নিধ্যে মুগ্ধ হলাম। পাঠের ঢংটাও ছিল চিন্তাকর্ষক, চমৎকার ভাইজান, সাথেই থাকুন। ফরিদা আক্তার বিতে আপু লিখেছেন, সারোয়ার মাহিন, আপনার সেই দিনের নাটকটি আমাকে অনেক কাঁদিয়েছে, আপনার অভিনয় বোঝা যায়নি, একদম রিয়েল মনে হয়েছে। ধন্যবাদ আপু, যাক আপনি আমার পুরো নাটকটা দেখেছেন। আর সামনে আরো অনেক নাটক আসতেছে আমার অভিনীত, অবশ্যই দেখবেন আশা করছি। লুৎফা আন্টি বললেন সুন্দর পুঁথি, থ্যাংক ইউ আন্টি। জেসমিন আপু বললো চমৎকার প্রতিভা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অধরা লাকি আপু কি বলবো, অসাধারণ প্রতিপাঠ। তারপরে ফরিদা আক্তার বিতি আপু, দারুণ প্রতিপাঠ করেছেন প্রিয় গুণী শিল্পী। সবাই আপনার প্রশংসা করেছেন, আপনি অসাধারণ আবৃত্তি ধন্যবাদ, করেছেন, পুঁথি গেয়েছেন। আমি কৃতজ্ঞ। আশা করছি আরো 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 ভালো করবেন। আমরা চলে যাচ্ছি মোহাম্মদ ফখরুল ইসলাম আঙ্কেলের কাছে। আঙ্কেল, আমাদেরকে এখন কি একটা গান শোনাবেন নাকি আবৃত্তি শোনাবেন? তো একটা কিছু প্রেজেন্টেশন করব। সেটা হচ্ছে যে আহ, যারা কবি তারা তাদের কবিতা মুখস্থ বা তাদের কবিতা আবৃত্তি করে, যারা গায়ক তারা গান গায়। আমি কবিতা লিখি সীমিত পরিসরে, কিন্তু ছোট গল্প, প্রবন্ধ এগুলোর প্রতি আমার বেশি মানে লেখার ইয়ে। তো আমি যখন ক্লাস 10-এ পড়ি, 10ম শ্রেণীতে, তখন আমাদের চুয়াডাঙ্গা জেলার সাহিত্য পরিষদে আহ, একটি ছোট গল্প প্রতিযোগিতা হয়েছিল। মানে এটার কোনো বিষয় ছিল না, মানে তাৎক্ষণিক কাগজ কলম নিয়েই ছোট গল্প লিখতে হবে। তো আমার বন্ধু বান্ধব মিলে আমরা প্রায় 5-6 জন সেখানে উপস্থিত ছিলাম। তো আমরা একটা ছোট গল্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই যেন মনে হচ্ছিল যে আমি অনেক কিছু জয় করার উদ্দেশ্যে এই পথে পা দিয়েছি। তো আমার সেই ছোট গল্পটি ছিল লিপির চিঠি। কে লিপি, কোথাকার লিপি আমি কিন্তু আদৌ জানি না। ওই মুহূর্তে, ওই ক্ষণে ওই লিপি নামটি আমার মনে উদয় হয়েছিল। তা আমি আমার আরেকটি বন্ধু ছিল, অ্যাডভোকেট মানিক আকবর,
ওনার উৎসাহে আমি ওখানে লিখতে বসেছিলাম। তো সেটাই বেশ কিছু পত্র পত্রিকায়, এমনকি প্রথম আলোতেও ছাপা হয়েছিল এক সময়। তো সেই গল্পটি মানে কবিরা যেমন কবিতা আবৃত্তি করে, তাদের মুখস্থ দেখে পড়ে না, আমি এই গল্পটি আমার এমনই মানে অন্তরে হৃদয়ে গেঁথে আছে যে এটা আমার কাছে আয়নার মতন সবসময় আমার সামনে ভাসতে থাকে। নিজের মনে হচ্ছে যেন আমি নিজেকে নিজেই দেখতে পাচ্ছি। তো গল্পটির নাম আমি দিয়েছিলাম লিপির চিঠি। বাইরে প্রচন্ড গরম পড়ছে, চৈত্রের কাঠফাটা রোদ, ঘুম আসছে না, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। হঠাৎ তক্তাপোষের পরে ভাঙা বাক্সটার পানে তাকিয়ে লিপির চিঠির কথাগুলো মনে পড়ে গেল। লিপি, ছোট্ট দুটি শব্দ, নাম লিপি। আমাদের পাশের বাড়িতে লিপিরা ভাড়ায় আসতো। বাবা ব্যাংকার, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। লিপিকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সাহস করে বলতে পারতাম না। প্রতিনিয়ত রাস্তাঘাটে লিপির সাথে দেখা হতো, চোখাচোখি হতো, কথা হতো না। সাহস করে নিজের ভালোবাসার কথা জানাতেও পারতাম না। বেশ অনেকদিন অতিবাহিত হয়ে গেল। একদিন শীতের সকালে বাড়ির বারান্দায় বসে আছি, এমন সময় লিপির ছোট বোন এসে বলল, ভাইয়া আপনার গ্রামার বইটা একটু দেবেন, আপু চাচ্ছে। আমি কিছুক্ষণ লিপির বোনের মুখের দিকে তাকিয়ে রইলাম, একটু অবাক হয়ে গেলাম। তারপরে সন্ধি ফিরে পেতেই ঘরে যেয়ে আমার গ্রামার বইটা লিপির বোনের হাতে দিলাম। 3-4 দিন পরে গ্রামার বইটা ফেরতও পেলাম, আর তার ভিতরে পেলাম সুন্দর হস্তাক্ষরে লেখা একটি প্রেমপত্র। লিপি লিখেছে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি তাই? আমি অবাক, হতভম্ব, আমি যেন বিশ্বাসই করতে পারছি না যে লিপি আমাকে ভালোবাসে। হঠাৎ আমার ঘরে থাকা মান্ধাত্তা আমলের সেই দেওয়াল ঘড়ির ঢং ঢং শব্দে আমার চিন্তার সুতা ছিঁড়ে গেল। 5টা বেজে গিয়েছে। ওহ, আজ না পার্কে লিপির সাথে আমার দেখা করার কথা। আমি তড়িঘড়ি করে তৈরি হয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। যে দেখি সেই কৃষ্ণচূড়া গাছের নিচে লিপি বসে আছে। আমি পিছন থেকে ওকে জড়িয়ে ধরলাম, ও একটু চমকালো না। আমি সামনে আসলাম, ওকে দেখে অবাক হয়ে গেলাম। লিপি কাঁদছে। আমি অবাক দৃষ্টিতে লিপির দিকে কিছুক্ষণ চেয়ে ওকে জিজ্ঞাসা করলাম, লিপি তুমি কাঁদছো কেন? আমার কথা শুনে লিপি আরো জোরে কেঁদে উঠলো, হাউমাউ করে। আমি হতভম্ব হয়ে গেলাম। লিপি আমার দুহাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দিও। আমার বাবাকে সুদূর চট্টগ্রামে বদলি করে দেওয়া হয়েছে। আমরা কাল সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না, এটাই হয়তো শেষ দেখা। আমি পাথরের মূর্তির মতো নির্বাক দৃষ্টিতে লিপির মুখের দিকে চেয়ে রইলাম। ভাষাহীন এক প্রাণী, সব ভাষা যেন আমি হারিয়ে ফেলেছি। গোধূলি লগ্ন, পূর্বের সূর্য পশ্চিমে হেলে পড়েছে। পড়ন্ত বিকেল, সোনালি রৌদ্রের ছড়াছড়ি, সোনা দিয়ে যেন পৃথিবীটাকে মুড়ে দেওয়া হয়েছে। লিপি বলল, সন্ধ্যা হয়ে এলো, আমি চলে যাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। রাগ করো না লক্ষ্মীটি, আমি চলে যাচ্ছি। যাবার আগে এক টুকরো কাগজ লিপি আমার হাতে দিয়ে বলল, আমাদের নতুন বাসার ঠিকানা, যদি সম্ভব হয় আমার কাছে চিঠি দিও, আমাকে মনে রেখো। লিপি চলে যাচ্ছে, আমি তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে আছি, আমার 2 চোখ ঝাপসা হয়ে আসছে। লিপিকে আমি আবছা দেখতে পাচ্ছি। হঠাৎ এক দমকা বাতাস এসে লিপির দেওয়া ছোট্ট সেই কাগজের টুকরোটা আমার হাত থেকে অনেক অনেক দূরে উড়িয়ে নিয়ে গেল। আমি পাথরের মূর্তির মতো নির্বাক দৃষ্টিতে লিপির চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলাম। এটাই আমার ছোট গল্পটা ছিল। পেলাম আবার হারালাম। এই যে হারালাম পেলাম হয় না, চাওয়া পাওয়ার অবসান হয় না, এটাই ছোট গল্পের বৈশিষ্ট্য। তো এটা আমার মানে জীবনের প্রথম ছোট গল্প লেখা। তো আমি জানি না আমার যারা আজকে আমাদের সাথে এখানে আছে তাদের কাছে কেমন লাগলো। তো আমি চেষ্টা করি কিছু লেখার জন্য, কিছু অ্যাপ্রোচ করার জন্য, এবং
আমার আরেকটা গল্প ছিল, যে গল্পটা মানে সত্য একটা কাহিনী অবলম্বনে লেখা। আমরা আঙ্কেল আপনার কাছে আবার আসবো, তবে একটা কথা বলতে চাই। আপনার এতটা আপনার এই ছোট গল্প বা প্রবন্ধটা আমি এত মুগ্ধতায় শুনছিলাম, খানিকটা সময় আমি তো নাটক করি, অভিনেতা, তো মনে হচ্ছিল যে আমি আসলে ভিজুয়াল কিছু দেখছি আর ভিতরে আমার গ্রুমিং হচ্ছে। আপনার প্রত্যেকটা কথার সাথে আমি হারিয়ে গিয়েছিলাম, যে তাদের যে কাহিনীটা ধন্যবাদ, চলছিল মনে হচ্ছিল যে আমিও একজন ওখানে হিরো, আমি হিরোটা ছিলাম। এই যে কথার সাথে হারিয়ে যাওয়া, প্রত্যেকটা ডায়ালগের সাথে নিজেকে অ্যাপ্লাই করা, এটা অসম্ভব রকমের একটা দক্ষতা আছে আপনার। আপনার বলার ভঙ্গিতে এটা প্রকাশ পাচ্ছে। চমৎকার। যেমন গল্পটা, ঠিক আপনার বলার ঢংটাও ছিল অন্যরকম। আমি খানিকটা দেখছিলাম, আপনিও যেন গল্পের মধ্যে হারিয়ে গেছেন, যেন আপনি সেই নাটকের নায়ক, সেই প্রবন্ধের নায়ক। অনেকটা ওরকম আপনাকে আমি দেখতে পাচ্ছিলাম। আসলে এখানেই সার্থকতা, একটা লেখকের সার্থকতা এখানেই। যখন পাঠক মুগ্ধ হয়, এর চেয়ে বড় সার্থকতা লেখকের আর কিছুই হতে পারে না। চমৎকার, চমৎকার। আর আমার ভালো লেগেছে, আশা করছি সবার ভালো লেগেছে, অতিথিবৃন্দের এবং আমারও খুব যারা ভালো আমাদেরকে লেগেছে। আজকে দেখছেন। চমৎকার। হ্যাঁ, হ্যাঁ। এই যে খুব ভালো কমেন্টস লাগছে, এসেছে, শব্দের মহিমায় হারিয়ে যাচ্ছিলাম, কমেন্টস একদম, একদম। শব্দের ফরিদা আক্তার মাধুর্যতায় ভীতি হারিয়ে আপু যাচ্ছিলাম। কমেন্টস করেছেন। আহ লিপির চিঠি, চমৎকার কবিতা, কবিতা খানি মানে প্রবন্ধ বা ছোট গল্প, মন ছুঁয়েছে, শুভেচ্ছা কবি আপনাকে শুভেচ্ছা জানিয়েছে। তারপরে অধরা লাকি আপু, অবশ্যই ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে। আপনার প্রবন্ধ ভালো লেগেছে, ছোট গল্প। এমডি ফারুক খান ভাই লিখেছেন, চমৎকার। আসলে আমি মনে করি আজকের আমাদের প্রথম মানে অনেকদিন দীর্ঘ বিরতির পর আমাদের আজকের এই এপিসোড সার্থক। এই কারণে সার্থক, মানে আমাদের এখানে গণিতের অভাব নেই। প্রবন্ধ শুনতে পাচ্ছি, আবৃত্তি, কবিতা, গান, আসলে মানে সোনায় সোহাগা এক প্রকার। একটা তরকারিতে যত রকম মশলা দেওয়ার প্রয়োজন আজকে মনে হয় সবকিছু এখানে উপস্থিত, কোনো কমতি দেখছি না। আপনি ফারুক খান বলেছে আমার বাড়িতে ঘুরে আসুন, নিশ্চয়ই যাব। আপনার বাড়ির ঠিকানা দিয়ে রাখুন, আমরা ঘুরে ঘুরে ফেরার মতো মন মানসিকতার মানুষ আমরা। কোন একই তো কি বলে, নাচুনে ভরি আরদে ঢুলের বাড়ি, আমরা কিন্তু ঘুরে ফেরার মানুষ। যদি দাওয়াত দেন ঠিক চলে যাব আমরা, আমাদেরকে থামাতে অবশ্যই পারবেন না। অবশ্যই। একদম। কিন্তু দাওয়াত আমরা সর্বসময়, কারণ কবিদের দাওয়াত লাগে না, কবিদের মানে দ্বার সব সময় উন্মুক্ত থাকে। একদম, একদম। রাইট, রাইট, রাইট। আমরা তো কবি সাহিত্যিক যারা শিল্পমনা সংস্কৃতিমনা মানুষ, ওনাদের এটাই বড় একটা বৈশিষ্ট্য। ওনার প্রাণ খোলা মানুষ, বিশাল আকাশের মতো উদার, বিশাল সাগরের মতো মন। এটাই হওয়া উচিত। আরেকটা কথা, আমরা যেহেতু আমরা বড় দাওয়াত, মনের হ্যাঁ, হতে হবে। যেহেতু দাওয়াত দিয়েছে, আমরা এখন চলে যাচ্ছি, কথা দাওয়াত বলার আগে দিয়েছে, আপনার কাছে চলে আসছি, আপনার কথা শুনবো। উর্মি হোম রায়, সাংগঠনিক সম্পাদক, মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, এবং উনি নৃত্যশিল্পী, গীতিকার এবং মডেল, গানও গেয়ে থাকেন। মানে বহু গুণে গুণান্বিত, মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ। চলে যাচ্ছে আপনার কাছে, শুরুতে আপনার কিছু কথা শুনবো, তারপর আপনার পরিবেশনা, হয় কবিতা শোনাবেন নয় গান শোনাবেন। চলে যাচ্ছে আপনার কাছে, আপনার স্বাধীনতা রইল। আমি আসলে গান শোনাবো না। আপনার শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না। উর্মি হোম রায়, শুনতে পাচ্ছি না। আপনারা কি শুনতে পাচ্ছেন? না, আমরাও না, শুনতে পাচ্ছি না। উর্মি হোম রায়, আপনার ওখানে মিউট করা। স্যার ভাই, আপনি মিউটটা অন করে দেন। না, আমার এখানে অন করাই আছে, আমার এখানে অন করা ও, আছে, কিন্তু ওর ওখানে মেবি মিউট করা। এই, এই, কথা বলেন, কথা বলেন। হুম, আমরা শুনতে ওনার পাচ্ছি না, কোনো কিছুই শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি না। না, এখানে হ্যাঁ, কথা হ্যাঁ, হচ্ছে। শোনা যাচ্ছে না। মিউট করা কিনা একটু চেক করে নিন, মিউট করা কিনা।
কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। অথবা আপনি লিভ নিয়ে আবার অ্যাড হন, তাও দেখা যায় কি অবস্থা। এই যে দর্শক শ্রোতাও শুনতে পাচ্ছে না। হুম হুম। আচ্ছা, উনি জয়েন করার ফাঁকে একটু কমেন্টস পড়ে আসি, তারপর আমি একটা গান করে আসি। দারুণ আয়োজন, এটা নিয়মিত চলতে থাকলে অনেক কবি, নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকারদের অচেনা মুখগুলো চেনা হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে। আব্দুল মোমিন ভাই দারুণ কমেন্টস করেছেন। ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ তৌফিক দেন এবং বেঁচে থাকি, আমি আমি আশা করছি আর মিস্টেক হবে না। ইনশাআল্লাহ চালিয়ে নিয়ে যাব। প্রতি সপ্তাহের শনিবার আমি এখানে হাজির করব গীতিকার, কবি, সুরকার, সাহিত্যিক, গল্পকার, প্রাবন্ধিক সবাইকে সমাবেশ ঘটানোর জন্য আমি চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। একটা গান করে আসি। আমাকে শোনা যায়? আমাকে শোনা যায়? তো ডাবল শোনা যাচ্ছে। ডাবল শোনা যাচ্ছে হুম। এখন? গাইছি মোহাম্মদ মোমেন মিয়া ভাইয়ের লেখা চমৎকার একটা গান। আমি শুরু করেছি, মিউজিক কম্পোজিশন করেছি। একা একা রাতে মনে পড়ে তোমাকে, মনের মতো কেন পাই না, একা একা তোমাকে মনে পড়ে রাতে, নিজের মতো কেন পাই না, কেমনে ভুলি তোমাকে, কেমনে ভুলি তোমাকে, কেমনে ভুলি তোমাকে। ছিল কত মায়া, ছিল কত মমতা, ছিল ভালোবাসা, ছিল ভালোবাসা, সুখে দুঃখে সারাটি ক্ষণ দিয়েছো তুমি কত আশা, কিভাবে তোমায় ভুলি, কিভাবে ভুলি তোমাকে, কিভাবে ভুলি তোমাকে। যাক, আমাদের অতিথি চলে আসছে, উর্মিহুম রায়। চলে যাচ্ছে উর্মিহুম রায়ের কাছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে। হয়তো তখন মোবাইলে কোনো টেকনিক্যাল সমস্যা ছিল। হয়তো। আসলে ধন্যবাদ আপনাদেরকে। আমি গান শোনানোর মতো যোগ্য হয়ে উঠতে পারিনি হয়তো, আমার কাছে লাগে, আমার কাছে মনে হয়। তো শব্দের মাধুর্যতায় আমি হারিয়ে যাচ্ছিলাম। কেবলই গান, গল্প, তারপর ছড়াকার, আবৃত্তিকার সবাই আছেন এখানে। এত গুণীদের মাঝে পুঁথিপাঠটা খুব অমূল্য একটা পুঁথিপাঠ, অমূল্য ছিল। ছোট গল্পটা অসাধারণ ছিল। শব্দের মাধুর্যতায় কেবলই নিজেকে বিলিয়ে দিচ্ছিলাম। মনে হচ্ছে আমি কোথায় হারিয়ে গেছি, কোন একটা বইয়ের ঠিকানায় কিনা, ঠিকানাবিহীন বইয়ে হারিয়ে গেছি নিজেকে, এমন মনে হচ্ছে। আসলে আমার মনে হচ্ছিল যেন রবীন্দ্রনাথ বলেছিলেন ছোট গল্প আসলে না পেয়েও আহ, হয় না, শেষ হয়েও হয় না শেষ, এরকম একটা কিছু। আমার সেটাই মনে হচ্ছিল। প্রতিপাঠটা শুনে আরো যেন শুনতে থাকি, ছোট গল্পটা শুনে আরো যেন শুনতে থাকি। তো এত শ্রুতি মধুরতার মধ্যে আমি কি করতে পারি, আমি একটু কবিতা আবৃত্তি চেষ্টা করছি। যদিও আমি তেমন একটা গুণী নই, এত ভালো করে হয়তো বা পারবো না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইন্দ্রাণী মণ্ডলের লেখা যখন আমি ভুলি হব আবৃত্তি করছি। কথাগুলো একটু মোবাইলটা কাছে নিলে অথবা হেডফোনটা কাছে থাকলে ভালো।
কম শোনা যায় একটু কম। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিন্তু আচ্ছা, আমি সাউন্ড খুব কম আসছে। আচ্ছা, আগের এবার শোনা সাউন্ডটা ঠিক যাচ্ছে? ছিল। হ্যাঁ, এখন এবার ঠিক আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। এবার কি বেটার শোনা যাচ্ছে? হ্যাঁ, বেটার। আচ্ছা, আমি একটু চেষ্টা করছি। যদি শোনা যায় বেটার। যখন আমি বুড়ো হব, যখন আমি বুড়ো হব, থাকবে আমার পাশে, সন্ধে হলে মুখোমুখি বসবো দুজন ঘাসে, জীবনের যত মেলাবো হিসেব, পাওয়া না পাওয়ার কোথায় গেল একটু ফাঁকি, যা যা ছিল চাওয়া। যখন আমি বুড়ো হব, রাখবে হাতটা হাতে, জীবন তখন বইবে না আর হিসেব বাঁধা খাতে। হয়তো হবে ছন্দ পতন, বাজবে না আর সুর, হয়তো হবে ছন্দ পতন, বাজবে না আর সুর, এক তারাটার ছিড়বে যে তার বিষাদ সমুদ্র। হয়তো তখন অশক্ত হাত কাঁপবে থর থর, তোমার হাতটা থাকলে হাতে হারবে ভীষণ ঝড়। হয়তো তখন ক্লান্ত দুপা শ্লথ হয়েছে গতি, চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে, কমছে মুখের জ্যোতি। হয়তো তখন নুব্জ দেহ চামড়া গেছে ঝুলে, দরকারি সব কথাগুলো যাচ্ছে বেফাঁস ভুলে। হয়তো তখন ধুকবে শরীর, কমবে গায়ের বল, জীবন মানে বুঝবে তখন পদ্ম পাতার জল। যখন আমি বুড়ো হব, আগলে রাখবে আমায়, যদি যদি খরচ খাতায় নাম উঠে যায়, কেউ না মাথা ঘামায়, তখন তখন তুমি নেবে আমার পঙ্গু দেহের ভার, তোমার সাথে দেব পারি জীবন পারাবার। হয়তো তখন বুঝবো আমি এটাই এটাই ভালোবাসা, হয়তো তখন বুঝবো আমি এটাই এটাই ভালোবাসা। জীবন মরুর বুকে তখন তপ্ত মরুদ্যানের ভাষা, জীবন মরুর তপ্ত বুকে মরুদ্যানের ভাষা। হয়তো তখন বুঝবো আমি এটাই ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। অরবিন্দ রায়, আমরা যেমনটা প্রশংসা করেছিলাম, আমার মনে হলো যে খানিকটা কম হয়ে গেছে। চমৎকার আবৃত্তি, চমৎকার আবৃত্তি। এই যে ফরিদা আক্তার বিথি আপু কমেন্টস করেছেন, সবার উপস্থিতি লাইভ জমে ক্ষীর হয়ে গেছে একদম। গতকালও ক্ষীর আইসক্রিম খেয়েছে, অসাধারণ স্বাদের। আমার মনে হচ্ছে আজকের লাইভটা এতটা আমি নিজেই উপভোগ করছি, ক্ষীরের চেয়েও আসলে সুস্বাদু। তারপরে ফারুক খান বলেছেন অসাধারণ। মির্জাদুল হিটলার ভাই বলেছেন ভালো আয়োজন, আপনিও থাকবেন একদিন আমাদের লাইভে, আপনাকে আমন্ত্রণ রইল। সুমি আপু বলছেন কণ্ঠশিল্পী দারুণ। তারপর ফরিদা আক্তার বিতি আপু লিখেছেন বৃষ্টির গান শুনতে চাই, যে কোনো কণ্ঠশিল্পী গাইবেন, আমি গিয়ে গিয়ে শোনাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তারপর রবিউল ভাই বললেন কথা একটু কম বললে বেশি গান কবিতা উপভোগ করতে পারবো। কথা যে একটু বলতে হয় ভাইজান, কারণ এতগুলো মানুষ এতগুলো কমেন্টস করেছে এত সুন্দর সুন্দর, আমি একটু কিপটে হলে কিভাবে হবে, একটু যদি কিপটে হই তাহলে পড়তে পারবো না। চাচ্ছি একটু উদার হতে, যেন সবাই উপস্থিত আছেন সবার নামটা যেন একটু উচ্চারণ করতে পারি। তবে চেষ্টা করব কম কথা বলে আমরা পরিবেশনার দিকে মনোযোগ দিতে। ব্যাফাস বলে ঠিক বুঝিনি, তবে ভালো লেগেছে। ধন্যবাদ রবিউল ভাই। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় আপু দুলালী আপুর কাছে। আপু কি ঘুমিয়ে পড়েছেন? মেবি আমরা দেখতে পাচ্ছিলাম আপনি ঘুমিয়ে গেছেন। আসলে সারাদিনের ক্লান্তি শেষে এই সময়টা ঘুমের জন্যই, তবু আমরা মানুষকে জাগিয়ে রাখি নতুন সৃষ্টির আনন্দ নিতে,
নতুন সৃষ্টির আনন্দ দিতে, নতুন সৃষ্টির উল্লাস করতে। আমরা কবি সাহিত্যিকরা আমাদের রাতটাই যেন আমাদের কাছে একটা উৎসব। আমাদের লিখনির ধার আমরা রাতেই দেখতে পাই। আমাদের সবকিছু যেন রাতেই সুন্দর। চলে যাচ্ছি আমাদের দুলালী আপুর কাছে। আপু, আপনি কি শোনাবেন, গান নাকি আবৃত্তি? এই যে কবিতাটা শুনতে আবৃত্তি পাচ্ছেন? করছেন, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে হ্যাঁ, না? এখন হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছি। আহ, এর আগে বয়স কবিতা পড়েছি, এখন আমি বলতে চাচ্ছি বয়সের ভার। আমার কবিতার নাম বয়সের ভার। আগের মতো চঞ্চলতা আর আনন্দমুখর দিনগুলো খুঁজে পাই না, চাইলেও পাই না। কোথায় যে হারিয়ে গেছে সেই সোনালী রঙের দিনগুলো। এখন বুঝি না কেন এমন হয়। হয়তো এখন বয়সের বাহারে, হয়তো এখন বয়সের ভারে পা দুটো ধীর গতিতে চলে। বয়সের ভারে চোখের ঝাপসা দেখি, হয়তো বয়সের ভারে মাথাটা ঝিমঝিম করে। বয়সের ভারে কি মুটিয়ে গেছি, নাকি রোগা পাতলা খিটখিটে? এখন আর আগের মতো রুচি নেই, দেখা দিয়েছে অম্বলের সমস্যা। দৌড়ে সবার আগে যাব, হয়তো বয়সের ভারে তাও পারি না। লাল টুকটুকে শাড়িটা, সাথে লাল টিপ, তাও হয়তো পরা হয় না। কি হয়েছে বলো তো? গাদা গাদা ওষুধ খেয়ে ঘুমোতে হয়, সেও বয়সেরই ভারে। সংসারে এখন দামটা কমে গেছে, প্রয়োজনীয় আলোচনায় কেউ কাছে ডাকে না, কেউ কাছে এসে দুদণ্ড বসে না। এদিকে চলার পথে শীষ দিয়ে কেউ চোখ মারে না, কেউ বলে না I love you। শরীরে যখন বয়স এসে ভার করে, ছোট বড় কেউ পাত্তা দিতে চায় না। আমার পাতায় সবাই এখন যার যার মতো প্রচন্ড ব্যস্ত। আমার ব্যস্ততা এখন বাড়ির কোনার রুমটায়। আমার ব্যস্ততা এখন কোরআন, বাইবেল, গীতা পাঠ, শুয়ে বসে বিছানায়। এই অস্তবেলায় এই অস্তবেলায় খালি চোখে বোঝা যাচ্ছে না, বয়সের ভারে আছি সেই শেষ গন্তব্যের অপেক্ষায়। ধন্যবাদ। তো চশমা ছাড়া পড়লাম। আবৃত্তিটা এই তোমার স্টুডিওতে আমাকে এই কবিতাটা আবৃত্তি করে দিয়েছিলে সুন্দর করে। অসাধারণ। থ্যাংক ইউ। মাহিনকে শোনা যাচ্ছে না, মাহিনকে শোনা যাচ্ছে না। একদিন আমরা আসলে সবাই চলে যাব। আমরা যতই বয়সকে সংখ্যা মনে করি, কিন্তু বয়স তো হয়। আপনার কবিতাটা খুব আবেগ আপ্লুত হয়ে গেলাম শুনে। একটা সময় সার্টিফিকেটের কোনো মূল্য নেই, মূল্য নেই হাজার কোটি টাকার, মূল্য নেই বিশাল এই সম্পত্তি, মূল্য নেই আমার কি ছিল না কি আছে, কোনো চাওয়া পাওয়ারও কোনো মূল্য থাকে না। তখন মানুষ শুধু একটু কথা বলার জন্য কাউকে খোঁজে, একটু সঙ্গ খোঁজে, একটা প্রিয় মানুষ খোঁজে দুদণ্ড কথা বলার জন্য। আমরা আসলে একটা প্রকৃতপক্ষে আমরা খুবই সময় একা, আমরা খুবই একা মানুষ। আমরা এসেছি একা, যাবো একা। এর মধ্যে একটা সময় আমরা খুব একা হয়ে যাই। যখন বয়সটা একটু বাড়ে, তখন আমাদের আপনজন যারা থাকে, সন্তানাদি বা অন্যান্য আপনজন, ধীরে ধীরে একটা দূরত্ব তৈরি করে। এবং এই দূরত্বটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকটা মানুষের একটা আলাদা জগৎ থাকে, আলাদা জগৎ হয়, নিজস্ব জগৎ হয়।
তখন অটোমেটিক্যালি একটা দূরত্ব তৈরি হয়, তখন নিজেকে খুব একা মনে হয়। তখন আসলে আপনার 3000 স্কয়ার ফিটের বিশাল ফ্ল্যাটটাও যেন বিশাল ফুটবল মাঠের মতো মনে হয়। মনে হয় এত বড় তো দরকার নেই আমার। ছোট্ট একটা রুমের কোণেই নিজে একা একা কাটিয়ে দেয়। পুরোনো দিনের স্বপ্ন দেখে, হারিয়ে যাওয়া সোনালী শৈশবটাকে মনে করে মৃত্যুর অপেক্ষা করি। আমরা আসলে আমার কবিতাতে একটা আমার সময় এবং কবিতাতে আপনার এই কবিতাটা শুনে আসলে আমি মানে খুব হারিয়ে গিয়েছিলাম। অসাধারণ কবিতা, চমৎকার। আসলেই। তবু আমরা সৃষ্টির জন্য বাঁচি। আমরা এমন কিছু সৃষ্টি রেখে যাব, সৃষ্টি করে যাব, যেন আমরা না থাকার পরেও মানুষ আমাদেরকে স্মরণ রাখে। কারণ ২ টা শ্রেণীর মানুষ কখনোই মরে যায় না। যারা কিছু সৃষ্টি রেখে যায়, যেটা আমরা সমাজের কল্যাণ প্রতিদিন বয়ে আনে, আমরা মানুষকে প্রতিদিন প্রতিদিন নতুন করে বাঁচতে চাই, প্রতিদিন বাঁচতে আমরা চায়। এবং আরেকটা শ্রেণীর মানুষ যারা মানুষের জন্য কিছু রেখে যায়, মানব কল্যাণের জন্য কোনো অবকাঠামো হোক বা এমন কিছু যা যুগে যুগে কালে কালে মানুষকে মানে সহযোগিতা করে, মানুষকে উপকৃত করে। এই শ্রেণীর মানুষগুলো হাজার বছর ধরে বেঁচে থাকে। আমরা এমন বেঁচে থাকা মানুষদের তালিকায় নিজেদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব সবসময়। আমি একটু কমেন্টস পড়ে আসি, কারণ আমাদের আমাদের এই যে আয়োজন, যারা দর্শক শ্রোতা আছেন, আমি দর্শক শ্রোতা বলবো না, উনাদেরকেও আমি অতিথিই বলবো। এই কারণে, কারণ উনারা আমাদের চেয়ে বড় অতিথি। কারণ আমাদেরকে এত সঙ্গ দিচ্ছেন এতটা দীর্ঘ সময়, কোনো আমাদের মূল্য ছাড়া। দেখছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের সাথে যারা আছেন আজকে দর্শক শ্রোতা মণ্ডলী, ওনারাও খুবই গুণী মানুষ। যারা কমেন্টস করছেন, ওনারা কিন্তু কেউ কবি, কেউ গীতিকার, কেউ কণ্ঠশিল্পী, কেউ বিশাল বড় প্রাবন্ধিক, কেউ গল্পকার, কেউ ঔপন্যাসিক, চমৎকার গুণী গুণী মানুষ আমাদের সাথে আছেন। পরপরে ওনারাও আসবে পক্ষান্তরে, প্রতি সপ্তাহে এক একজন রোটেশন আকারে এক একজন আসবে আমাদের এই এপিসোডে অতিথি হয়ে। পড়ছি একটু। একটা অনুরোধ রইল আজ এই বৃষ্টির কান্নাতে গানটি গাওয়ার জন্য। গানটা পুরোটা আয়ত্তে নেই, কিন্তু গাইবো। একটা অনুরোধ এসেছে বিথি আপুর কাছ থেকেও। তারপর সোহেল আহমেদ ফরিদ ভাই, কবি গীতিকার, ওনার গান করেছি আমি একদম। তারপর সুবর্ণা দাস আপু, কবি গীতিকার, চমৎকার লিখে থাকেন উনি, গীতিকার, ওনার গানও করেছি আমি। দিদি আছেন। আপু আপনি থাকবেন সাথে অবশ্যই। তারপর উর্মি হুমরাই বলল, ধন্যবাদ। বেফাস বলেই ফেলেছি আপু, তবে আমি বুঝতে পেরেছিলাম আমার সাউন্ড কোয়ালিটি খারাপ ছিল না, চমৎকার ছিল। আমি চাই আপনি আবার আমাদের সাথে সংযুক্ত হন। তারপর অসাধারণ সুন্দর লিখেছেন কবি। আপু আপনাকে বলেছে এবং আপনার আবৃত্তিটাও খুব সুন্দর। আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনি আপনার আবৃত্তি। আপনার কথাগুলো যখন আপনি আবৃত্তি করেন, যেহেতু আপনিই লিখেছেন, মনে হয় প্রত্যেকটা কথার যে মাধুর্যতা আছে, পটভূমি আছে, আপনিও সেখানে গেঁথে গেছেন। আপনিও সেখানে আপনার পদচারণা হচ্ছে, আপনার হাঁটি হাঁটি পাপা যেন দেখতে পাচ্ছি ওখানে। তারপর সুবর্ণা দিদি, সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ আপু। তারপরে রবিউল ভাই লিখছেন, বেফাস ভুলে শব্দ প্রয়োগ যথার্থ কিনা। আচ্ছা, শব্দ প্রয়োগ হয়তো যথার্থ না, আমরা আজকে সবকিছু ভুলে যাব। আমি তারপর সময়ের জন্য একটু আমি কিছু সুবর্ণা সময়ের দাস, জন্য একটু পাশের রুমে যাই অনুমতি নিয়ে। একদম 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 ঠিক আছে। আমরা আমরা আর বেশিক্ষণ নেই, আর আধা ঘন্টার মতো আছি। 11টায় আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমরা এখন চলে যাচ্ছি। আমি একটা গান শোনাই, যেহেতু বৃষ্টির গান শুনতে চেয়েছে। আজ বৃষ্টির কান্না দেখি মনে পড়লো তোমার। আমার মৌলিক গান আছে বৃষ্টি নিয়ে, প্রায় 20টিরও উপরে, 25টার মতো, কিন্তু লিরিক্সটা সামনে নেই, তাই অন্য গান গাইছি। গৌরী প্রসন্ন মজুমদার, ওনার লেখা। এই মেঘেলা, আমাকে শোনা যাচ্ছে ভালো করে? জি, শোনা যাচ্ছে। এই মেঘেলা দিনে একলা
ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, আ যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিনে যায় রে ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বারি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবিয়ান মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবিয়ান মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কবে পাব কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারা একটু কমেন্টস করে আসে। লুৎফা জালাল আন্টি বললো চমৎকার গান, ধন্যবাদ চমৎকার। আন্টি। তারপর রবিউল ভাই চমৎকার, তাৎক্ষণিক এই গান গাওয়া কঠিন, শুয়ে গেল, ধন্যবাদ ভাইজান। সোহেল ভাই দারুণ উপস্থাপন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে অধরা লাকি আপু বা চমৎকার গান পরিবেশন, মাহিন ভাই থ্যাংক ইউ আপু, মনটা তৃপ্তিতে পড়ে গেল। তারপর আছেন বিশ্বজিৎ মিরবর দাদা ভাই, কেমন আছেন? চমৎকার মনের একজন মানুষ, চমৎকার মানুষ। তারপরে উর্মি হুমরায় কমেন্টস করেছেন, রবিউল আওয়াল জি যথার্থই, কারণ কবি ওভাবেই লিখেছেন শ্রদ্ধেয়। আচ্ছা যাক, আমরা সাহিত্যের মানুষ, সবকিছু নরম করেই দেখবো, খুব কঠিন হবে না। উর্মি আপুর আবৃত্তি সুন্দর ছিল, ধন্যবাদ ওদের লাকি আপু। আচ্ছা আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে, আমরা আর বেশিক্ষণ নেই, হয়তো চলে যাচ্ছে মুক্তা পারভিন আপুর কাছে। এখন কি আপনি গান শোনাবেন না আবৃত্তি শোনাবেন? ভাই আমি আমার নাতনিকে নিয়ে একটা গান লিখেছিলাম। হুম আমি সেই গানটা একটু হ্যাঁ শুনে শোনাতে আসি, চাই। শুনে আসি। আমার নাতনিকে আমি ময়না পাখি বলে ডাকি। ও আমাকে ছাড়া কিছুই বোঝে না। এতটুকু মেয়ে, যেখানে যাই সেখানে পিছু পিছু ধরে। আমি ওকে ময়না পাখি ডাকি। ওকে নিয়ে আমার একটা গান। আমি কিন্তু গান গাইতে পারি না, আমি শিল্পী নই। ওই ভাইয়ার মতো আর কি। তো আমি গানটা গাওয়ার চেষ্টা করছি। ময়না পাখি আমার টিয়া পাখি, কোন নামে বলো আমি তোমায় ডাকি। ময়না পাখি আমার টিয়া পাখি, কোন নামে বলো আমি তোমায় ডাকি। হীরা তুমি আমার পান্না তুমি, কোন নামে বলো আমি তোমায় ডাকি। বুকের মাঝে
রাখছি তোমায়, কেউ যেন না দেখিতে পায়। বুকের মাঝে রাখছি তোমায়, কেউ যেন না দেখিতে পায়। চন্দ্র তুমি, আমার সূর্য তুমি, কোন নামে বলো আমি তোমায় ডাকি। ময়না পাখি, আমার টিয়া পাখি, কোন নামে বলো আমি তোমায় ডাকি। সারা পৃথিবী একদিকে আমার, অন্যদিকে আছো তুমি। সারা পৃথিবী একদিকে আমার, অন্যদিকে আছো তুমি। নয়ন তুমি, আমার জ্যোতি তুমি, কোন নামে বলো আমি তোমায় ডাকি। ময়না পাখি, আমার টিয়া পাখি, কোন নামে বলো আমি তোমায় ডাকি। কোন নামে বলো আমি তোমায় ডাকি। সুন্দর। ধন্যবাদ। মুগ্ধতা, মুগ্ধতা, মুগ্ধতা। আপনি একাধারে কবি, কণ্ঠশিল্পী, পুঁথিশিল্পী, তারপর গীতিকার, কবি, আসলে বহু গুণে গুণান্বিত একজন মানুষ। মুক্তা পারভীন আপু অনেক বছর ধরে যার সাথে পরিচয়, মাটিসু সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের একনিষ্ঠ একজন নিবেদিত প্রাণ। যখন যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ করলে দায়িত্ব নিয়ে সবার আগে সহযোগিতা থেকে শুরু করে ফিনান্সিয়ালি মানে সবসময় এগিয়ে আসেন। আসলে সাহিত্যের মানুষরা এমনই হওয়া উচিত, কারণ আমরা আমাদের নিজেদের থেকে যতটুকু সম্ভব অবদান রেখেই তো আমরা সাহিত্যের চর্চা করব, আমরা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাব। নিজেদের ব্যক্তিগতভাবে নিজেদের যথাসাধ্য চেষ্টা করেই আমরা ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এইভাবে হাঁটি হাঁটি পাপা করে আমরা সাহিত্যের মানুষ, সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবো, এটাই হওয়া উচিত। তারপর চলে যাচ্ছি, আপু কমেন্টস করেছে অনেকেই, শোটা কিন্তু মন কাড়া, কথা কথা অমৃত স্পর্শী আর কণ্ঠ মন্দ নয়, শুভকামনা রইল আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। কমেন্টস করেছেন রবিউল আউল ভাই। রবিউল আউল ভাই একজন গীতিকার, ওনার কয়েকটা গান হাতে নিয়েছি করার জন্য, কাজ চলছে। ভাই শুনতে পাচ্ছেন আবার কিনা এই জানি না, গানটাও শিগগির নিশ্চয়ই নোট দিবেন। মাহির ভাইয়ের মাটির ছড়ে এই গানটাও রেকর্ডিং হবে খুব শিগগিরই। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আমার তারপর গানটা সোহেল ভাই আছেন, সোহেল আহমেদ কখন? ফরিদ ভাই। আমার গানটা দিলাম, সুরটা করে গাইতে বললাম। আচ্ছা। তাই? হুম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভুলে গেছি বলতে, আমি বলতে চাচ্ছিলাম, একটু আগে বলার ইচ্ছে ছিল। দুলালী আপুর একটা গান, চমৎকার একটা গানের সুর করেছি। হুম, হয়তো অন্যজন গাইবে বা আমি গাইবো, যে কেউ একজন গাইবে। চমৎকার তুমি গান। গাও আগে, আগে তুমি সুর করবা, তুমি গাবা, তারপরে ঠিক হচ্ছে আছে, সবাই গাবে। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। মন ছুঁয়ে গেল গানটি মুক্তার শুনে। গান, মুক্তার সোহেল গান আহমেদ ফরিদ, আমার ফরিদ খুব ভাই ভালো লাগছে। কমেন্টস করেছেন। মুক্তার গান শুনে আমারও এক লাইন গান গাইতে ইচ্ছে করতেছে। আচ্ছা আচ্ছা, একটা একটা লাইন গান শুনে আসি, তারপরে শিওর ভাইজানের আপু, কাছে শিওর যাচ্ছি। শিওর। মনের আশা আমি অপূর্ণ থাকবে কেন? আমার আমি একটা পল্লী গীতের একটু লাইন গাই, আব্দুল আলিমের। জি। কলো কলো ছলো ছলো নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তোফানেতে, নাও বায়না মাঝি বিষম দইরাতে, ও তুমি নাও বায়না মাঝি বিষম দইরাতে। কলো কলো ছলো ছলো নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তোফানেতে, নাও বায়না মাঝি বিষম দইরাতে, ও তুমি নাও বায়না মাঝি বিষম দইরাতে। ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ, শন শন বায়ু বহে চৌদিকে, ওরে
ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ, শান শান বায়ু বহে চৌদিকে, মাঝি নিমেষে গুটাইও পাল সামলে ধরিও হাল, নিমেষে ঘুটাইও পাল সামলে ধরিও হাল, ধীরে ধীরে দিও পাল বৈঠাতে, নাও বাইও না মাঝি বিষম দৈরাতে, ও তুমি নাও বাইও না মাঝি বিষম দৈরাতে। এটুকু থাক। সুন্দর সুন্দর তালি না দিয়ে পারলাম না। এই সমস্ত গান তো দারুণ, দারুণ। আমি হয়ে আজকে গেছে। অশেষ ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর গানটি গাওয়ার জন্য। একদম খুব উপভোগ থ্যাংক করছি ইউ, আজকের এই থ্যাংক ইউ, অনুষ্ঠানটা। থ্যাংক ইউ। খুবই উপভোগ করছি, খুবই ভালো লাগছে। দর্শক শ্রোতা মন্ডলীও আজকে মানে খুবই উপভোগ করছে। এই যে ফরিদ আক্তার বিদ্যা আপু বলছেন, আমি বিছানায় শুয়ে শুয়ে ফরিদ আপুর জন্য দোয়া করবেন। ফরিদ আক্তার বিদ্যা আপু একটু অসুস্থ। আমাদের 31শে জুলাই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এখানে যারা আছে সবাই অংশগ্রহণ করবে। এইবার চমৎকার একটা আয়োজন হচ্ছে 31শে জুলাই পল্লী কবি জসিমউদ্দিন লিটারেরি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। ফরিদ আপু লিখছেন, ওরে গগনে গগনে হুঙ্কারিয়া মেঘ, ভীষণ প্রিয় একটি গান, এবং আপনাকে অভিনন্দন জানিয়েছেন। খুবই ভালো লেগেছে এই গানটা আপনার। তারপর চমৎকার চমৎকার গান চমৎকার গেয়েছেন, গান ভাটিয়ালি গান। করেছেন। থ্যাংক ইউ, তারপর থ্যাংক ইউ তারপর করার জন্য। মাহবুব রহমান ভাই আছেন, আমার পরম শ্রদ্ধেয় একজন মানুষ, চমৎকার মানুষ। ভাইজানের গান গেয়েছি আমি, মাহবুব ভাইয়ের গান। শিল্পী সারোয়ার মাহিনের বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তার উপস্থাপনা দারুণ। আমার কথাও তার শুরু কণ্ঠে একটি গান গিয়েছেন। হ্যাঁ, অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অভিনন্দন। মাহবুব ভাই, আগামী অনুষ্ঠানে আমি চাই আপনিও আমাদের সাথেই থাকুন, অংশগ্রহণ করুন। মাহবুব ভাই একজন খুবই চমৎকার একজন মানুষ এবং সমাজসেবক, মানব দরিদ্র মানুষ, মানবিক মনা মানুষ। তারপরে রবিউল আউয়াল ভাই, অনেকদিন পর পল্লী গীতের সুর, শৈশবের দুর্দান্ত দুর্বার অনুষ্ঠান মনে করে দিলেন দিদি, বাহ। তারপরে নুর ইসলাম ভাই বলছেন, সুন্দর গান গেয়েছেন, সুন্দর গান গেয়েছেন। একদম আসলেই আপনার গান পরিবেশনা এবং আপনার আবৃত্তি দুটোই অসাধারণ আপু। আচ্ছা, ইউনুস দাদা ভাই আছেন, আমার গান গাইবেন দাদা ভাই? ইনশাল্লাহ গাইবেন। আমরা এখন চলে যাচ্ছি মোহাম্মদ ফখরুল ইসলাম আঙ্কেলের কাছে। তারপর আমরা আমি আমি একটা গান গাইবো, ইউনুস দাদা ভাইয়ের একটা গান গাওয়ার চেষ্টা করবো। ওনারা অসংখ্য গান করেছেন। ইউনুস দাদা ভাই একজন শিক্ষক, উনি কবি, উনি গীতিকার। ওনার বাড়িতে অনেকবার বেড়াতে গেছি। আমার একদম পারিবারিক সম্পর্ক, একদম খুবই মানে ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয় একজন মানুষ, প্রাণ প্রিয় একজন মানুষ। দাদা ভাই, আপনি সাথেই থাকুন। ধন্যবাদ মাহিম, তোমাকে সুন্দর আজকের এই অনুষ্ঠান, আজকে সার্থকতা অবশ্যই আমি মনে করি এটা পরম প্রাপ্তি, আমাদের জীবনের একটি অবচ্ছেদ্য অংশ হয়ে থাকলো। আমি কবিতা, গল্প কোনো কিছুই বলবো না। আমি ভারতের বিখ্যাত বাংলা চলচ্চিত্র স্ত্রী ছবির একটি গানের কিছু চরণ বলবো, হেমন্ত মুখোপাধ্যায়ের। এটা বিখ্যাত গান। এখানে নারীদেরকে প্রায়োরিটি দিয়ে যে গৌরী প্রসন্ন মজুমদার যে গানটি লিখেছিল, কণ্ঠ দিয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়, সেই অবিস্মরণীয় গানটি যে একটি চরণ আমি গাইবার চেষ্টা করব। ভুল ভ্রান্তি ক্ষমা মার্জনীয়। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাহিরে জগৎ আছে তোমরা জানো না। তোমাদের কোনটা হাসি, কোনটা ব্যথা, কোনটা প্রলাপ, কোনটা কথা, তোমরা নিজেই জানো না। এর বাহিরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, খিড়কি থেকে সিংহ দুয়ার, তোমরা পায়রা ওড়াও, বাজি পোড়াও,
কপালে আগুন দিয়ে মন পোড়াও, তোমরা পায়রা ওড়াও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও, তোমাদের কোনটা আসল কোনটা নকল, কোনটা যে তাই জবরদখল, তোমরা নিজেই জানো না, এর বাহিরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না, খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এই তোমাদের পৃথিবী, এই তোমাদের পৃথিবী। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। বাহ, ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। চমৎকার চমৎকার চমৎকার। বাহ, মানে কমেন্টসও এসেছে, আমাদের বয়সে সবার হারানো দিনের গান ভালো লাগে। চমৎকার গেয়েছেন ভাইয়া, আপনাকে বলেছেন। আসলে ভালো লাগার মতোই তো গান, আর পুরোনো দিনের গানগুলো যেন একটু বেশি আবেগপ্রবণ, একটু বেশি ভালো লাগার, একটু আসলেও বেশি তাই। প্রাণবন্ত, একটু বেশি আমাদের মনের কথা বলে, একটু বেশি আমাদের জীবনের কথা বলে। যে কথা যে কথা ভিতরকে স্পর্শ করে যায়, সেটাই সাহিত্য। আসলে এখনকার গানগুলোর চেয়ে আগের দিনের গানগুলো এখনো আছে, অনেক নান্দনিক নান্দনিক গান তৈরি হচ্ছে, গাইছে, তবুও মানুষ পুরোনো দিনের প্রতি একটু আকর্ষণ বেশিই থাকে। কারণ আমরা যে দিন হারিয়ে ফেলেছি, যে দিন আমাদের কাছ থেকে গত হয়ে গেছে, সেটা কষ্টের হলেও মধুর ছিল। আমরা আন্দাজ করি, আমরা নিরক্ষণে আমরা বসে বসে ভাবি পুরোনো দিনের কথা, সে হারিয়ে যাওয়া ছেলেবেলার কথা। কারণ তখন গানগুলোর সাথে আমাদের অস্তিত্ব বেশি ছিল, আমাদের আমাদের ছেলেবেলা বেশি ছিল, আমাদের বাল্যকাল, আমাদের প্রিয় বন্ধু, প্রিয় বাবা মা, আত্মীয় স্বজন, অনেক কিছুর সাথে সম্পৃক্ত ছিল। এই কারণে পুরোনো দিনের গানগুলো অন্যরকম একটা আবহ তৈরি করে। গান গাওয়ার চেষ্টাকে অভিনন্দন বলেছেন রবিউল আউয়াল ভাই, চমৎকার ভাবে। তারপর ফরিদ আক্তার দ্বিতীয় অসাধারণ গিয়েছেন ভাইয়া, হেমন্ত মুখোপাধ্যায় মান্নাদে, ওনাদের গান গাইতে সাহস থাকে, দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমরা আর 20 মিনিট আছে। মুক্তাপুর হয়তো মোবাইলে চার্জ শেষ প্রায়। যতক্ষণ চার্জ আছে আপনি থাকুন, এর মধ্যেই আমরাও শেষ করে দিব। আমি একটা গান করছি, তারপর মুক্তাপুর কাছে যাব। আমি একটা গান করছি, আমার মৌলিক গান আবারও বলছি 3500-র উপরে, 3650টার 36টা, 51টা। তো এত গান যদি প্রতিদিনই গাইতে থাকি, আসলে শেষ হওয়ার মতো না। তাই আমি আমার নিজের গানগুলোকেই সবসময় বেশি প্রাধান্য দিই গাওয়ার জন্য। গাইছি আমার একটা মৌলিক গান, এটা ইউনুস আকমল দাদা ভাই লিখেছেন, শুরু করেছি আমি, মিউজিক কম্পোজিশন করেছি আমি। খুবই চমৎকার এবং মানে একটা এক প্রকার জনপ্রিয় একটা গান। বাজে না আর বাঁশি, বাজে না আগুন ঝরা ফাগুনে, কাঁদে রে মন কাঁদে দিবানিশি, ছাই চাপায় আগুনে। বাজে না আর বাঁশি, বাজে না আগুন ঝরা ফাগুনে, কাঁদে রে মন কাঁদে দিবানিশি, ছাই চাপায় আগুনে। দিন কাটে আমার
তোমায় ভেবে রাত কাটে আমার চোখের জলে, মনটা যে আমার মরুভূমি, চিতার আগুনে বুকটা জ্বলে, দিন কাটে আমার তোমায় ভেবে, রাত কাটে আমার চোখের জলে, মনটা যে আমার মরুভূমি, চিতার আগুনে বুকটা জ্বলে, তুমি ছাড়া আমি একা, তুমি ছাড়া আমি একা এই ত্রিভুবনে, ছাই চাপায় আগুনে, বাজে না আর বাঁশি, বাজে না আগুন ঝরা ফাগুনে, তোমার সাথে আমি প্রেম করে মনের ঘরে জ্বলে আগুন, সব হারিয়ে নিঃস্ব আমি, সুখটা তাই আমার ফেরারি ফাগুন, তোমার সাথে আমি প্রেম করে মনের ঘরে জ্বলে আগুন, সব হারিয়ে নিঃস্ব আমি, সুখটা তাই আমার ফেরারি ফাগুন, যতদিন আমি থাকবো বেঁচে, যতদিন আমি থাকবো বেঁচে, রবে পোড়া মনে, ছাই চাপায় আগুনে, বাজে না আর বাঁশি, বাজে না আগুন ঝরা ফাগুনে, কাঁদে রে মন কাঁদে দিবানিশি, ছাই চাপায় আগুনে, ছাই চাপায় আগুনে। কেমন লাগলো? অসাধারণ। আমাদের কাছ থেকে অভূতপূর্ব, সত্যি মাহি, তুমি অনেক গুণে গুণান্বিত, তোমার গুণের কদর করা যাবে না। এটা ইউনুস আকমল দাদা ভাইয়ের লেখা, আমার সুর করা, মিউজিক কম্পোজিশন করা। এই গানটা গেয়েছি আরো প্রায় 8 বছর আগে, 8 বছর আগের গান। চমৎকার একটা গান। মুক্তা আপু হয়তো লিভ নিয়েছে, এই কারণে ওনার মোবাইলে চার্জ নেই। আমরা আর ঠিক 10 মিনিটের মতো আছি, যাব দুলালী আপুর কাছে। আপনার শেষ পরিবেশনা এটা হবে, শেষ পরিবেশন, প্রত্যেকেরই শেষ পরিবেশন হবে। আপনি কি শোনাবেন আপু? আর একটু কমেন্টস পড়ে আছি। উর্মিয়া হোম রায় বলেছেন, আমার পাখি গানটা যদি নাম ধরে ডাকো একবার, গানটি গাওয়ার অনুরোধ। আচ্ছা, চেষ্টা করবো গাওয়ার জন্য। তারপরে ফরিদ আক্তার বিতি আপু লিখেছেন, অসাধারণ, গানটি মন ছুঁয়েছে, থ্যাংক ইউ আপু। সাথেই থাকবেন ইনশাল্লাহ, প্রতি শনিবারে আমরা যদি আল্লাহ বাঁচিয়ে রাখি এভাবেই আবার দেখা হবে আমাদের। তারপর মৌলিক গানেই শিল্পী চিরজীবী হন, ভাই মনটা আমার মরুভূমি, চিতার আগুনে জ্বলি, দারুণ কথা, আমার শুরু দারুণ। ধন্যবাদ ভাইজান। আশা করছি আপনার গানটাও খুব শীঘ্রই রিলিজ পাবে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তারপর ধন্যবাদ দাদা ভাই, ইউনুস আকমল দাদা ভাই, আপনাকে আগামী সপ্তাহে চাই ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, হায়াত দারাজ করেন। তারপর খেমটা নাকি দাদরা তাল ভাইয়া, এটা হলো খেমটা, দাদরা না, কাহার বাতালেই আবার খেমটাও পড়ে। তারপরে কোথায় যেন হারিয়ে গেলাম মধুরালা কি আপু।
তারপরে ফরিদা আক্তার বিতে আপু লিখেছেন দরদি কণ্ঠস্বর মাহিন ভাই, ধন্যবাদ আপু, আপনারা আছেন বলেই তো এগিয়ে যাই, সাহস পাই। আর 19 সালের গানটা দাদা ভাই, হ্যাঁ 19 সালে, 7 বছর আগের গান। আচ্ছা, চলে যাচ্ছি দুলালী আপুর কাছে। শেষে জয়েন করেছেন মাহমুদা সীমা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? খুব ভালো লাগছে শেষে অন্তত আপনাকে পেলাম। দুলালী আপু, আপনার লাস্ট পরিবেশনা কি করবেন? আমি আরেকটি কবিতা আবৃত্তি করতে চাচ্ছি, আমার নিজের জি লেখা। প্লিজ, একদম। কবিতার নাম এই সেই সময়। মাঝে মাঝে সময় পেলে আমার ছবি দেখো, মন খারাপের সময়গুলো আমার জন্য রেখো। একটুখানি সময় নিয়ে আমার কথা ভাববে, একটু কাছে তোমার মাঝে সেটুক না হয় দেখে রেখো তোমার কোনো কাব্যে। সময় সময় তোমার কথা মনে পড়ে ভীষণ, তুমি ছাড়া এ ভুবনে কেউ কি আছে আপন? বাস্তবতা নিয়ে যখন ব্যস্ত থাকো তুমি, মন খারাপের পাহাড় যখন সামনে এসে দাঁড়ায়, নিরাশ তখন আমি নিঃস্ব হয়ে, নীরব হয়ে নিঃস্ব দুহাত বাড়াই। যখন আমার সময় খারাপ সবাই শুনে হাসবে, একটা সময় আসবে আমার মেঘের আধারও কাটবে। অনেক সময় অনেক কথা যায় না মুখে বলা, অনেক সময় অনেক কথা যায় না বলা মুখে, সারা জীবন রেখো ধরে তোমার বিশাল বুকে। সময় যদি যায় গো থেমে আর না দেখা হয়, একটা চিঠি লিখো তুমি আমার ঠিকানায়। ধন্যবাদ। বাহ, আপনার আবৃত্তি শুনে মুগ্ধতা প্রকাশ করছে দর্শক। তার একটু কমেন্টস করে আসি। ফরিদা আক্তার বিতে আপু, শুভ হোক সকলের রাত্রি যাপন, ধন্যবাদ আপু। তারপর মাহমুদা সীমা আপু লিখেছেন চমৎকার কবিতা পাঠ, আপুর জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা জানিয়েছেন। আমরা থ্যাংক ঠিক ইউ। 10 মিনিটের মধ্যে বিদায় নিব। আমরা অনেক অসাধারণ ধন্যবাদ। আবৃত্তি করেছেন দুলালী আপু। তারপরে যাচ্ছি হলো মুক্তা পারভিন আপুর কাছে। সাময়িক চার্জ বিভ্রাটের কারণে আপু চলে গিয়েছিলেন। যাচ্ছি আপা, আপনি কি আবৃত্তি না গান আপনার আজকে এখন শুনবো লাস্ট পরিবেশনা, আহ, শেষের পরিবেশনা? ধন্যবাদ। আমি একটা আবৃত্তি করব। দুলালী আপুর বয়সের ভারী কবিতাটা শুনে আমার নিজের লেখা একটা কবিতা আমার মনে পড়ে গেছে। আমার কবিতাটার নাম হচ্ছে চমৎকার কবিতা। থ্যাংক সময়টা ইউ। আমার অজানা। যে কোনো সময় আমার ইহলোক ছেড়ে চলে যেতে হবে। আমার চলে যাওয়াটা কেমন হবে কেউ জানে না, আমিও জানি না। হয়তো হঠাৎ, নয়তো কঠিন কোনো রোগে ভুগে ধীরে ধীরে নিঃশেষ হয়ে চলে যেতে হবে পৃথিবী থেকে। যারা আজকে আমার শত্রু কিংবা মিত্র অথবা আত্মীয়, তাদের ভালো মন্দ বিচারের ভাগ ঊর্ধ্বে চলে যাব এক নিমিষে। আমার এই সহায় সম্পদ বাড়ি ঘর কে কিভাবে ভোগ করবে, নাকি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে বা যাবে, জানি না। তারা জানতেও পারবে না কতটুকু ঘাম, কতটা পরিশ্রম, কতটা দিন রাত্রি এক করেছি এর জন্য। আমার কষ্ট, আমার পরিশ্রম, আমার সময়ের মূল্য হয়তো ওরা দিবে না, কারণ আমিও আমার পূর্বপুরুষদের সময়ের মূল্য দিতে পারিনি। দুনিয়ার সকল দেনা পরিরূপী হিসাবহীন, সময়ের অভাবে শোধ করতে পারবে না, কারণ সময়টাই আমার অজানা। ধন্যবাদ। চমৎকার। আসলেই আমি বলেছিলাম একটা কথা, যে আজ হোক বা কাল হোক আমরা সবাই চলে যাব,
এটাই আসলে আমাদের নিয়তি। কিন্তু আপনার আবৃত্তির ভঙ্গি, কথার যে ঢং, মানে যেন আরেকটু জীবন্ত হয়ে উঠলো কথাগুলো। যেন আরেকটু প্রাণবন্ত, যেন ভিজুয়াল। অসাধারণ আবৃত্তি করেছেন আপু। স্বরচিত কবিতা চমৎকার। আহ ধন্যবাদ আমরা নয়ন ভাই, শেষের পরিবেশনা। আমাকে আজকে এখানে হ্যাঁ, যুক্ত করার জন্য। আমার মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি বিদায় নিচ্ছি। আচ্ছা সকলের আচ্ছা। জন্য শুভকামনা। আজকের জন্য শুভরাত্রি আপনাকে। তারপর ফরিদা ধন্যবাদ। আক্তার বিথি কমেন্টস করেছেন, থাকতো গুড যদি নাইট। ঠিক আছে। থাকতো যদি ডানা বিথি চৌধুরী, আমার থাকতো যদি ডানা, ইচ্ছে মতো হারিয়ে যেতাম, ধন্যবাদ। করতো না কেউ মানা। এই দেশ থেকে সেই দেশেতে ঘুরতাম পাখির মতো, ইচ্ছে হতো যত, প্রকৃতি আর পাখির সাথে পড়তাম মাতামাতি, ওরা হতাম দুরন্ত এক পাখি। বাহ 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 বাহ। আসলেই আমরা পাখির মতো যদি হতে পারতাম, যেখানে মনটা চায় উড়ে যেতাম। চমৎকার কবিতা। তারপর আমি মিথ্যা না বুঝে মন্তব্য করতে পারি না, এজন্য কেউ কষ্ট পেলে সহজভাবে নেবে। তবুও সব সত্য বলতে হয় না রবিউল ভাই, সব সত্য বলতে হয় না। অনেক কিছু শুনেও চুপ থাকতে হয়, অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়। তবেই আমরা মানুষ, তবে আমাদের আমাদের কবি সাহিত্য সত্তা। কারণ হলো, অনেক সব উচিত কথা বলতে হয় না, সব কিছুই বলতে হয় না। ব্যক্তিগতভাবে অনেক কিছু বলা যায়, সেটা ওইভাবে বললেও ভালো হয়। কিছু কিছু জিনিস পাবলিক যদি বলি, অনেকের মনে কষ্ট হয় বা মনে মনে কষ্ট পায়। এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে চলি। আপনার কথা যথার্থ, আপনি সঠিক বলেছেন। অবশ্যই সঠিক কিছু বলা উচিত। তবুও কিছু কিছু সত্য আমাদের মানে ব্যক্তিগতভাবেই বলা উচিত, এড়িয়ে চলা উচিত, যেন মানুষ মনে আঘাত না পায়। আমার একটা সত্যের কারণে যদি দুইটা তিনটা মানুষ কষ্ট পায়, আঘাত পায়, হ্যাঁ, মানে সেই সত্য বলছি না যে সত্য জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করায়। কিন্তু কিছু কিছু সত্য চাপায় রাখতে হয়, মানুষের যেন সমস্যা না হয়, যেন মনে কষ্ট না পায়। আমার ছোট্ট কবিতাখানি কেউ একজন আবৃত্তি করুন প্লিজ। করেছি অলরেডি, ঠিক আছে। তারপর চলে যাচ্ছি শেষ পরিবেশনা, মোহাম্মদ ফখরুল ইসলাম আঙ্কেলের কাছে। আপনি কি শোনাবেন এখন, গান নাকি প্রবন্ধ? অশেষ ধন্যবাদ আজকের এই বিদায়ের মহতী ক্ষণে। মানে মনে হচ্ছে যেন সারাটা রাত যদি এইভাবে কেটে যেত তাহলে আসলেই হয়তো আরো ভালো লাগতো, তাই না? মনের, এটা হচ্ছে মনের টনিক। এই টনিক যখন মনের ক্ষুধা মিটায়, মনের ক্ষুধা নিবারণ করে, তখন মনের সতেজতা আবার ফিরে আসে। বয়স কোনো মেটার না, বয়স কিছুই না, মনটাই হচ্ছে বড়। হ্যাঁ, আমি এখন যদি মনে করি আমি 16, দ্যাটস ওকে, ওইটাই। আমি যদি এখন মনে করি আমি বৃদ্ধ, আমি বৃদ্ধ। এটা মনের ব্যাপার। তো এই জন্য মন কখনো বৃদ্ধ হয় না, বৃদ্ধ হয় মানুষ, মন না। তো এই বিদায়ের ক্ষণে আজকে তোমার উপস্থাপনায় এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমাদের সাথে যারা ছিল সকলকে আমি অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সুন্দর ছোট্ট জেলা শহর চুয়াডাঙ্গাতে আগমনের জন্য। এবং আমার প্রতিষ্ঠানে সবাই যেন পদধূলি দিয়ে একটি সুন্দর সাহিত্যের আড্ডা এখানে গড়ে তুলতে পারি আমরা, এই প্রত্যাশা সকলের কাছে। আমি বিদায়ের এই ক্ষণে আহ, একটি গানের দুইটা চরণ গাইবো, তারপরে আমি আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। সেই গানটি হচ্ছে, এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। আমাদের এই ঘরটি যেন এমনই হয়, স্বপ্ন যেন সর্বক্ষেত্রে সর্বসময় আমাদের হৃদয়ে, আমাদের মনের ভিতরে জাগ্রত থাকে। আমরা যেন কেউ কখনো যেন বয়োবৃদ্ধ না ভাবি, সকলকেই যেন আমরা মনে করি তরুণ, নবীন, তরতাজা, দুর্বা ঘাসের মতো। তাহলেই আমরা আমাদের মনের সজীবতা ফিরে পাবো।
সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলে আমার জন্য দোয়া করি। শুভরাত্রি। শুভরাত্রি। আমরা শেষ পৌঁছে গেলাম, একদম শেষাংশে বিদায় নিব। বিদায় নেয়ার পালা। উর্মি হুমরা একটা মন্তব্য করেছিলেন তার একটা গানের অংশ বিশেষ শোনানোর জন্য। যদি না শোনাই 1 মিনিটের মধ্যে এটা কৃপণতা হয়ে যাবে। পাখি মোর নাম ধরে ডাক না রে একবার। গানটা আমারই সুর করা, মিউজিক কম্পোজিশন করা, উর্মি হুমরায়ের লেখা। আর কেন আগলাতে আসিস না মোর দ্বার, আগে যেমন বলতি কথা সোহাগিনী চাঁদ, কোলেতে বসাইয়া মোরে করিতি আল্লাহ। এখন কেমন মতি গতি হইল রে আবার, আমায় রেখে ডাকি শিকারে চকি সারাই তুই বারংবার। পাখি মোর নাম ধরে ডাক না রে একবার। ধন্যবাদ। আজকে যারা অতিথি হয়ে আমাদের আজকের এই এপিসোডে ছিলেন, অনেক দীর্ঘ বিরতির পর আজকে শুরু করেছি। প্রতি শনিবার ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এই আয়োজন। সবাই অতিথিবৃন্দকে আমার পক্ষ থেকে অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এবং এতটা সময় নিয়ে যারা আমাদেরকে কমেন্টস করেছেন, সাথে থেকেছেন, উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের জন্য আসলে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না। কৃতজ্ঞতায় আপনাদের এই ঋণ শোধ করা যাবে না। আশা করব প্রতি শনিবার নিয়মিতভাবে আপনারা সাথেই থাকবেন, এইভাবে লাইক কমেন্টস করবেন, উৎসাহ অনুপ্রেরণা দিবেন, উপভোগ করবেন। আমরাও আমাদের পক্ষ থেকে যথার্থ চেষ্টা করব যতটুকু সম্ভব উজাড় করে দেওয়ার জন্য, আপনাদের বিনোদন দিতে। আপনারা সবসময় সাথে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। ধন্যবাদ আঙ্কেল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অপার কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ।